পৃষ্ঠা 1। এটা প্রথম অধ্যায় শুরু হচ্ছে। সতরা ঝা নয় দন্তের নয় চন্দ্রবিন্দু গঙ্গা, নিচে লেখা ব্র্যাকেটে শান্তনু আর গঙ্গা। এক ব্যাঙ তীর্থস্নান করতে গঙ্গায় যাচ্ছিল। পথে বিরাট শহর পড়ল। ব্যাঙ শহরের বাজারে গেল। বাজারের মাঝখান দিয়ে গরুর পাল পার হচ্ছিল। ব্যাঙ ঠিকমতো পার হতে পারল না। গরুদের পায়ের নিচে পড়ে চেপ্টে মরে গেল। ব্যাঙের আত্মা গিয়ে ঢুকলো এক বন্ধ্যা বেনে বউয়ের পেটে। 9 মাস 9 দিন পরে বেনেনির ছেলে হয়ে সে জন্মালো। ছেলে বড় হলো, তার বুদ্ধি শুদ্ধ হলো। সে মনে মনে ভাবতে লাগলো, বাড়িতে বসে থেকে কি করব? চাকরি করতে যাই। কিছু কার কাছে চাকরি করব? বড় কারো কাছেই চাকরি করতে যাব। সবচেয়ে বড় তো ইন্দ্র, তাহলে ইন্দ্রের কাছেই চাকরি করব। এরকম মনে ঠিক করে সে বেনের ছেলে ইন্দ্রপুরী গেল। ইন্দ্র তাকে শুধলো, তুমি কে, কেন এসেছো? বেনের ছেলে বলে, চাকরি করতে এসেছি। ইন্দ্র জিজ্ঞেস করলো, তোমার কি জাত? নেক্সট প্যারা হাইফেন। আমি বেনের জাত। ইন্দ্র তাকে চাকরিতে রেখে নিল, তাকে কার্যকর্ম শেখালো। একদিন সকালে চবুতরায় বসে দাঁতন করছিল দেখে এক ম্যাথর জাতির মেয়ে বাজার ঝাড় দিতে এসেছে। বেনের ছেলের মনে হলো, কেননা একে আমার ধর্মবোন করে নি, কিন্তু কি দান দেব বোনকে? দাঁতন করতে করতে এইসব 7-5 ভেবে খাঁটি সোনার জুতোয় বোনা কাপড় ধর্মবোনকে দান দিলে। সোনার সুতোয় বোনা কাপড় ধর্মবোনকে দান দিল। তারপর একদিন সেই সোনার কাপড় পরে সেই মেয়েটি ইন্দ্রপুরীর বাজার ঝাড় দিচ্ছে। এমন সময় ইন্দ্র নিজের রাজপুরী থেকে বাইরে এলো। ঝাড়ুদারনির সোনার কাপড় তার চোখে পড়ল। সে ঝাড়ুদারনিকে শুধলো, তুমি এত দামি কাপড় কোথা থেকে পেলে? সে উত্তর দিল, তোমার কাছে চাকরি করে সেই লোক দিয়েছে। সে আমাকে ধর্মবোন ডেকেছে। নেক্সট লাইন। ইন্দ্র বলল, আবার নেক্সট লাইন, ঠিক আছে বলে সে সেখান থেকে চলে গেল। ইন্দ্রের সভা, নেক্সট লাইন, ইন্দ্রের সভা বসেছে। সভার লোকজন সব নানা রকম বড় বড় কথাবার্তা বলছে। সেই ভরা দরবারকে ইন্দ্র জিজ্ঞেস করল, পৃষ্ঠা 2, সভার সকলে আমার কথা শোনো। ওই ঝাড়ুদারনিকে সোনার সুতোয় বোনা অত দামি কাপড় তোমাদের মধ্যে কে দিয়েছে? বেনের ছেলে বলল, নেক্সট লাইন হাইফেন, আমি দিয়েছি। ইন্দ্র বলছে, নেক্সট লাইন, নেক্সট প্যারা, আমি তোমাকে এত বড় সভাসদ তৈরি করলাম আর তুমি আমার সঙ্গে শত্রুতা করছো? ওরকম কাপড় তো ইন্দ্রাণী পরেন। আমার সভায় আর তোমাকে দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। বণিক বললে, ঠিক আছে, আমাকে তাড়িয়ে দাও ঠিকই আছে, কিন্তু এত বছরের মাইনে হিসেব করে দিয়ে দাও। ইন্দ্র মনে ভাবছে, লাখের তো কোনো লেখাজোখা হয় না, এত বছরে বেনের নিশ্চয়ই অনেক বেতন জমে গেছে। সে বেনেকে বললে, নেক্সট প্যারা, বড় দরবারি বেনে, যা একটা গাড়ি আর 2টো বলদ নিয়ে আয়। বেনে গিয়ে 2টো বলদ আর একটা বড় গাড়ি নিয়ে আসে। ইন্দ্র ধান মাপার কাঁটা দিয়ে তুলে তুলে টাকা দেয়। সব টাকা ছালায় ভরে দিয়ে বলে, নেক্সট প্যারা, এই তোর বেতন শোধ হলো, এবার এখানে থেকে যা। বেনে ইন্দ্রপুরী থেকে চলে যায়, এবার এখান থেকে যা।
এখানে থেকে যা লেখা আছে, এখান থেকে যা হবে। বেনে ইন্দুপুরী থেকে চলে যায়। নেক্সট প্যারা। রাস্তায় চলতে চলতে সে ভাবছে, এত ধন সম্পত্তি দিয়ে করবোটা কি? বরং অর্ধেক ধন খরচ করে গঙ্গা তীর্থ করে বাড়ি ফিরব। সে গঙ্গার দিকে রওনা হয়ে গেল। চলতে চলতে পথে পড়ল ঘন বন। বনের মধ্যে দিয়ে যেতে যেতে একটা বলদ মরে গেল। বেনে বসে পড়েছে আর সূর্যদেবও তার কাছে প্রার্থনা করছে, হে ভগবান। নেক্সট প্যারা। আমি বনের মধ্যে আছি, এই গভীর বনে এখন আমি কি করব? দয়াবান সূর্যদেব, তুমি আমার প্রার্থনা শোনো। আমার বলদ মরে গেছে, এখানে এসো, আমাকে রক্ষা করো। নেক্সট প্যারা। বেনের প্রার্থনা শুনে সূর্য সেই বনে এসে উপস্থিত হলেন আর তার কুশল জেনে নিয়ে প্রশ্ন করলেন, আমাকে কেন স্মরণ করেছ? নেক্সট প্যারা। এই বনের মধ্যে আমার বলদ মরে গিয়েছে। এই নির্জন প্রদেশে না আমার মা আছে না বোনেরা। কে আমায় সাহায্য করবে? তাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি। সূর্যদেব বললেন, আমি যা চাইব দেবে তো? বেনে রাজি হয়ে শপথ করল। নেক্সট প্যারা। তখন সূর্য বললেন, এই গাড়ি ভরে তুমি যা কিছু এনেছো তার অর্ধেক আমার হবে। বেনে সেই শর্তে রাজি হয়ে গেল। সূর্যদেব বলদকে বাঁচিয়ে দিলেন। বেনে গাড়িতে বলদ জুতে গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছালো। সেখানে ডুব দিয়ে স্নান করে গাড়িতে যা কিছু ছিল সব গঙ্গায় ভাসিয়ে দেয়। ফিরতি পথে সূর্যদেবের সঙ্গে দেখা হলো। সূর্য বললেন, বনিয়া, আমার ভাগ কোথায়? নেক্সট প্যারা। বেনে বললেন, দেব, একটা ভুল হয়ে গেছে, তোমার ভাগ আর আমার ভাগ যা ছিল সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। সূর্যদেবের মুখ থেকে বেরিয়ে যায়, ধুত্তর শেয়াল কোথাকার, আমার ভাগেরটা তো নিয়ে এলে পারতি। সূর্যদেবের কথা সে তো আর মিথ্যে হতে পারে না। সূর্যের শাপে বেনে শেয়াল হয়ে গেল। বলদ দুটো হয়ে গেল সম্বর আর শুয়োর। শিয়াল হয়ে বনে বনে জঙ্গলি ফলটল খেতে লাগলো। একদিন হলো এরকম যে শিয়ালের খুব জল তেষ্টা পেয়েছে। জল খেতে নদীতে গেল। এদিকে 13 তল পাতালের নিচ থেকে গঙ্গা স্বয়ং উঠেছে স্নান করতে। হোলির আগুনের মতো তার রূপ, হাতে সোনার কঙ্কন ঝলক দিচ্ছে। শেয়াল সেই স্নানরতা গঙ্গাকে দেখতে পেল। কাশের ঝোপে বসে বসে অনেকক্ষণ শেয়াল সেই রূপ দেখল। তারপর তার খেয়াল হলো, আরে এ তো গঙ্গা। সে ডাকাডাকি শুরু করলো, গঙ্গা, এই গঙ্গা। গঙ্গা জিজ্ঞেস করে, কে তুই? এটা কে তুইটা নেক্সট লাইন। আবার নেক্সট লাইন, আমি শেয়াল, তুই আমার সঙ্গে ঘর সংসার করবি? গঙ্গা হাসে, একটা শেয়াল সে কিনা আমার সঙ্গে সংসার করতে চায়? গঙ্গা নিজের মনে স্নান করে আর শেয়াল ঝোপে বসে বকবক করে যায়। শেষে গঙ্গা বিরক্ত হয়ে ওঠে, একটা পাথর হাতে তুলে শেয়ালের দিকে ছুঁড়ে মারে। শেয়ালের চোখে পাথর লেগে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। এইবার শেয়ালেরও মেজাজ খারাপ হয়ে গেল। সে বলল, নেক্সট প্যারা, তোকে আমি ছাড়বো না। আমার সঙ্গে সংসার না করলে না করবি, কিন্তু তুই আমার চোখ নষ্ট করলি কেন? এবার তো তোকে ছাড়বো না। গঙ্গা সেখান থেকে সোজা দৌড় লাগায়। ছুটতে ছুটতে মেরো সুমের পর্বতের চূড়ায় গিয়ে পৌঁছায়। সেইখানে গঙ্গার শুরু সরসাঙ্খর যজ্ঞের ধুনি জ্বালিয়ে বসেছিলেন গঙ্গার গুরু। গঙ্গা ছুটে ছুটে এসে তার আড়ালে লুকোয়। গুরু শুধালো, কি হয়েছে মা, কেন এসেছিস? গঙ্গা তাকে বলে, বাবা, আমি স্নান করছিলাম আর পাশে কাশের ঝোপে একটা শেয়াল বসে আমার মাথা পাগল করছিল। আমার সঙ্গে সংসার করবি বলে। শেষে তিত্তি বিরক্ত হয়ে আমি একটা পাথরের টুকরো ছুঁড়ে মেরেছি, তাতে ওর চোখটা ফুটো হয়ে গেছে। তখন আমাকে বলতে লেগেছে, তুই আমার চোখ কেন ফুটো করলি? তোকে আমি ছাড়বো না। এই ভয়ে আমি দৌড়ে এসেছি আপনার শরণ নেবার জন্য।
পৃষ্ঠা 4। বলতে বলতে গঙ্গা গুরুর পিঠের আড়ালে লুকিয়ে পড়ে। সেখানে বসে বসে হিরে মুক্তো দিয়ে হাড় গাঁটতে থাকে। শিয়াল এদিকে গঙ্গার পায়ের ছাপ ধরে ধরে মের সুমের পর্বতের চূড়ায় এসে পৌঁছায়। গঙ্গার চরণ চিহ্ন শেষ হয়ে গেছে দেখে সেখানেই সে থেমে যায়। তারপর জোরে জোরে বলে, গঙ্গা, যতই তুই ধুনির পেছনে লুকিয়ে থাক, আমি তোকে ছাড়ছি না। গুরু জিজ্ঞেস করে, কে এত জোরে জোরে কথা বলছে? গঙ্গা বলে, গুরুজি, সেই শেয়ালের বাচ্চা কথা বলছে। গুরু বললেন, গঙ্গা, ভস্য কঙ্কন এনে ওর সামনে রেখে দে। গঙ্গা সেই মতো কাজ করে ভস্য কঙ্কন এনে শেয়ালের সামনে রেখে দেয়। শেয়াল পুড়ে ছাই হয়ে যায়। গুরু বললেন, চেলি, যা এর সদ্গতি করে দিয়ে আয়। এই ছাই আঁচলে বেঁধে নিয়ে গঙ্গা কিনারে যা, সেখানে বিসর্জন দিয়ে একে পবিত্র করে দে। গঙ্গা গুরুর কথা মতো শেয়ালের দেহভস্য গুড়নার খুঁটে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিতে যায়। ধারায় ভাসিয়ে দেওয়া মাত্র সেই ছাই বলে ওঠে, তুই তো আমার বউ ছিলি, তাই আমার দেহভস্য গঙ্গা জলে দিয়ে পবিত্র করলি। ভস্য ভাসিয়ে দিয়ে গঙ্গা আবার 13 তল পাতালের নিচে নিজের জায়গায় চলে যায়। সেই ছাই থেকে শালবৃক্ষ জন্মালো। তার বড় বড় ডাল, বড় বড় পাতা, ডালগুলো নদীর দিকে ঝুঁকে পড়লো। সেই বৃক্ষ গঙ্গাকে বলে, দেখ, তুই আমার বউ ছিলি বলেই তো কেমন সুন্দর আমার হাত পা ধুয়ে দিচ্ছিস। গঙ্গা দেখে এতো এক আপদ হয়ে উঠল। গাছকে উপড়ে ফেলে দেবার জন্য মন ঠিক করে গঙ্গা তখন প্রলয়ঙ্কার বন্যা তৈরি করলো। প্রকাণ্ড জল এসে পড়ল নদীতে। জলের ধাক্কায় শাখা শেকড় শুদ্ধ সেই বিরাট গাছ উপড়ে ভেসে গেল। কিন্তু গঙ্গার বিশাল দহে পড়ে ঘুরপাক খেতে খেতেও সে বলছে, তুই আমার পত্নী বলেই তো কত যত্নে বুকের উপর রেখে দোল দিচ্ছিস। গঙ্গা ভীষণ রেগে আরো বড় ঢেউ নিয়ে আসে, ধাক্কা মেরে শাল গাছকে ছুড়ে দেয় পাড়ে। পাড়ের ওপর পড়ে থাকে শাল গাছ। নেক্সট প্যারা। 12 বছর কেটে গিয়েছে। গঙ্গার গুরু সরসাঙ্খর মের সুমের পর্বত থেকে গঙ্গা স্নান করার জন্য এসেছেন। পড়ে থাকা শাল গাছের পাশ দিয়ে যাবার সময় গুরু নিজের হাতের চিমটেটা বৃক্ষের গায়ে ছুঁয়ে বললেন, জাগো অগ্নিদেব, জাগো। দেখতে দেখতে গাছে আগুন ধরে গেল। সেই বৃক্ষ শরীর থেকে শতকুবর ব্র্যাকেটে মহাভারতের রাজা শান্তনু বেরিয়ে এলেন। গুরু বললেন, বলো শান্তনু, কি বলতে চাও? পৃষ্ঠা 5 এসছি। শান্তনু বলে, আমাকে আপনার ধ্বনিতে নিয়ে চলুন। শতকুবর সরসাঙ্খর গুরুর সঙ্গে ধ্বনিতে গেল। মের সুমের পর্বতে কুমার এক বিরাট ধনুক তৈরি করল। সেই ধনুক দিয়ে দুনিয়ার ঘুঘু আর তিতির পাখি মেরে মেরে ধ্বনিতে দিতে লাগলো। গুরু বলছে, পাখি মারলে মহা পাপ হয়। শান্তনু বলে, আমি তো মহাপাপই করব। আপনি আমাকে সত্য বচন দিন, কেবল তবেই পাপ করা বন্ধ করব। গুরু কথা দিলেন যে তার কথা রাখবেন। বললেন, বাঁচা, বাক ব্র্যাকেটে, বাঁচা অমর বাঁচা, কথা না রাখলে যেন শুকিয়ে মরে যাই। শান্তনু তবু জোর করে বলে, গঙ্গার গুরু, আপনি কিন্তু শপথবদ্ধ হলেন। গুরু মেনে নিলেন। আপনার শিষ্য গঙ্গার সঙ্গে আমার বিয়েটা ঘটিয়ে দিন। শিষ্যা, গঙ্গার সঙ্গে আমার বিয়েটা ঘটিয়ে দিন। সরসাঙ্খর চিন্তায় পড়লেন। বললেন, শান্তনু, তুই এটা ছাড়া অন্য কিছু চা। শান্তনুর এক কথা, আমার অন্য কিছু চাই না, কেবল গঙ্গাকেই চাই। সরসাঙ্খর গঙ্গার ঘাটে গেলেন। ঘাটের উপর দাঁড়ালেন। ত্রয়োদশ পাতালের নিচ থেকে গঙ্গা উঠে এসে গুরুকে প্রদক্ষিণ করে দাঁড়ালো। গুরু বললেন, যদি কথা মানবি বলে কথা দিস তবেই বলি। গঙ্গার সঙ্গে সঙ্গে শপথ করল।
বাঁচা বাঁচা অমর বাঁচা, যদি বাক্য মিথ্যা করি যেন দাঁড়িয়েই শুকিয়ে মরি। গুরু বললেন, গঙ্গা, আমিও তোর মতো নিজের শপথে বাধা পড়ে গেছি। শান্তনু তোকে বিয়ে করতে চায়। গঙ্গা চিন্তায় পড়ে গেল। গুরুকে বলল, এটা করা আপনার ঠিক হয়নি, কিন্তু আপনি গুরু, আপনার কথা গঙ্গা অমান্য করতে পারে না। শান্তনু যদি শপথ করে যে সে আমার শর্ত মানবে, কেবল তবেই বিয়ে করব। গুরু জিজ্ঞেস করলো, শান্তনু, তুমি গঙ্গার শর্ত মানতে রাজি? শান্তনু বলে, গঙ্গা যদি আমাকে বিয়ে করে তবে যা বলবে তাই মানতে রাজি। গঙ্গা তার শর্ত দিল, আমার পুত্র বা কন্যা যাই জন্মাক, খবর শুনলে তুমি নিজে হাতে তাকে নিয়ে গিয়ে গঙ্গা জলে ভাসিয়ে আসবে। আমারই ধারায় ছেলে মেয়ে ভাসিয়ে ফিরে আসতে হবে তোমাকে। রাজি? রাজা শর্ত মেনে নিলেন। পৃষ্ঠা 6। ধন্য দিন, ধন্যবাদ। পীতবর্ণ সুন্দর সূর্যের উদয় হয়েছে। সত্যযুগের মানুষের নাম মঙ্গলময় হোক। গঙ্গা রাজা শান্তনুর ঘরে সংসার করছেন। রাজা শান্তনু আর গঙ্গা দেবী সাদা দেবায়তনের মতো প্রাসাদে থেকে রাজত্ব করছেন। একদিন এক সংযোগ হলো, আর সেই সংযোগ থেকে এক মহাসংযোগ উপস্থিত হলো। সামনে নেমে আসা আর পিছন দিকে ঢলে পড়া রাত শেষ হতে চলল। মোরগ মুরগিরা নিজেদের জায়গা ছেড়েছে, পরনের কাপড় হয়ে উঠল রক্তবর্ণ, আর রানী নিজের মনে মনে নানা রকম চিন্তায় ডুবে যাচ্ছে। গঙ্গা উঠে শাস্তে বসলেন, দাসীদের ডেকে তুললেন। দাসীরা খাটিয়া ছেড়ে ধর্মর করে উঠল। মাথা চুলকাতে চুলকাতে রানীর সামনে এসে হাজির হলে জিজ্ঞেস করলো, অসময়ে কেন ডাকলে? নেক্সট প্যারা। শোনো, ঢিলেমি করলে দেরি হয়ে যাবে, সূর্য উঠে পড়লেই সব নষ্ট হয়ে যাবে। একজোড়া কাপড় নিয়ে সঙ্গে চলো। রানীর কথা মতো মেয়েরা সব ঝটপট প্রস্তুত হতে লাগলো। রানী সুন্দর দেখতে জুতো পায়ে দিয়ে মন্দ গতিতে বাদল মহলের সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। কখনো ধীর, কখনো দ্রুত গতি চলে তারা এলো রত্নাকর সমুদ্রের ধারে। গোয়ালে পশুরা ডেকে উঠেছে। গঙ্গা দাসীদের নিয়ে সমুদ্রের তীরে পৌঁছালেন। গলার হার, হাতে চুড়ি খুললেন, সুন্দর জুতো জোড়া খুলে ফেলল, খোপা খুলে চুলে ভালো করে আমলিয়া কেশর মাখলেন। এবার রানী পোশাক শুদ্ধই স্নান করতে নামলো। ডুব দিয়ে দিয়ে স্নান করলো। রানী আর সখীরা মিলে জলের মধ্যে লুকোচুরি খেলছে। হলুদ রং সকাল হলো। নেক্সট প্যারাটা। পৃথিবীর স্বামী সূর্য এসে পৌঁছেছে। রানী খোলা স্তন নিয়ে জল থেকে উঠলেন। দাসীরা নতুন কাপড় এগিয়ে দিলেন। গঙ্গা বুকের মাপ মতো কাঁচুলি পরেন, কোমরে মানানসই ঘাগরা। স্নান সাজসজ্জা সেরে রানী সখীদের দলে মিশে চলতে শুরু করলেন। গঙ্গা দেবী মন্থর গতিতে বাদল মহলের সিঁড়ি দিয়ে উঠছেন। মহলে এসে সর্বাঙ্গে 16 শৃঙ্গারে সাজেন। তারপর রাজাকে বলেন, নেক্সট লাইন, চলো রাজা, আমের কুঞ্জে যাই, বাগান কেমন সেজেছে দেখে আসি। পৃষ্ঠা 6 প্রায় শেষ হলো, একটা লাইন বাকি। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে পড়ব। পৃষ্ঠা 6 প্রায় শেষ হয়ে গেছে, লাস্ট লাইন একটা বাকি ছিল, সেখান থেকে পড়ছি। রাজা পীতাম্বর পরেন, নতুন বরের মতো মহার্ঘ পোশাক পরেছেন। সোনার মুকুট, গলায় মুক্তোর মালা, সোনার সাপের ফনার মতো মুখ তোলা জুতো পরেন পায়ে, আর হাতে নেন কেশব কস্তুরীর ছোট পাত্র। কেশর কস্তুরীর ছোট পাত্র। রানীর সঙ্গে মন্থর গতিতে
বাদল মহলের সিঁড়ি দিয়ে নামেন। রাজা রানী সবুজ হয়ে থাকা বাগানের কাছে আসেন। আম্রকুঞ্জ অতি মনোহর দেখাচ্ছে। মালব দেশের থেকে আনা আমের মুকুল, একটু গন্ডগোল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা বোধহয় রেকর্ডিং হয়নি কিছুটা, আমি আবার পড়ছি। পিতাকে দাহ করবার পর জমিটা ফেরত দেবে নাকি মালিক হয়ে বসবে। গাঙ্গেয় তাকে কথা দিলেন যে তারা মালিক হবেন না। পক্ষিণী বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়ে এলো। সেই পোড়া কুমারী মাটিতে ছেলেরা শান্তনু রাজার অগ্নি সংস্কার করল। পরে সেই হংসিনীর জায়গাতেই হস্তিনাপুর নির্মিত হয়, আর তার নাম বাদল মহল। তিন ভাই স্নান করে রঙ্গরাজার প্রাসাদে গেলেন। গাঙ্গেয় তাকে বললেন, আমাদের পিতা বিবাহ করেছিলেন, কিন্তু তিনি মারা গেলেন। আমরা আপনার কন্যাকে এখানে রেখে বাড়ি ফিরে যাচ্ছি, কারণ একে নিয়ে গেলে উনি কষ্ট পাবেন। রঙ্গরাজা বললেন, তোমাদের বাবার শরীর থেকে মুক্তি পেয়েছেন সত্যি, কিন্তু 7 পাক তো তিনিই নিয়েছিলেন। ছুঁচের পেছন পিছনই তো সুতো যাবে। 7 পাক ঘোরার কারণে এ এখন তোমাদের মা, তোমরা এখন এর ধর্মপুত্র। আমার মেয়েকে আমি তোমাদের 3 ভাইয়ের হাতে সঁপে দিচ্ছি। 3 ভাই মাকে নিয়ে বাড়ি এলো। তারপর নিজেদের মধ্যে পরামর্শ করতে বসলো, কে মায়ের দেখাশোনা করবে, সেবা করবে, সেই কথা নিয়ে। এক ভাই বলে দিল, গাঙ্গেয় তুমি সবচেয়ে বড়, তুমি মায়ের সেবা যত্ন করো। সেই মতো গাঙ্গেয় মায়ের সেবা যত্ন করতে থাকলেন। দিন রাত মায়ের সেবার জন্য গাঙ্গেয় মায়ের ঘরেই থাকেন। শ্বেতর ব্র্যাকেটে চিত্রবীর্য আর বিহাগ ব্র্যাকেটে বিচিত্র বীর্য নিজেদের মধ্যে বলাবলি করে। নেক্সট প্যারা, গাঙ্গেয় তো মায়ের মহল থেকে বাইরেই আসে না, এমন কি কাজ মায়ের। গাঙ্গেয়কে নিয়ে 2 ভাইয়ের মনে পাপ চিন্তার জন্ম হলো। রাত্রে 2 ভাই লুকিয়ে দেখতে গেল গাঙ্গেয় তার মা কি করছে। দেখলো গাঙ্গেয় মায়ের পালঙ্কের পাশে মাটিতে বসে আছে, মা পালঙ্কে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে পাশ ফিরতে মায়ের একটা পা খাট থেকে পৃষ্ঠা 14 ঝুলে পড়ল। গাঙ্গেয় ভাবছে। নেক্সট প্যারা, সারা রাত যদি মায়ের পাটা এভাবে ঝুলে থাকে তাহলে অনেক কষ্ট পাবেন, অথচ যদি হাত দিয়ে তুলে দিতে যাই তাহলে স্পর্শদোষ ঘটে যাবে, আর যদি মাকে জাগিয়ে দিই তো আমার পাপ হবে। নানা রকম ভাবতে ভাবতে শেষে ধুতির খুঁট দিয়ে বিড়ে পাকিয়ে সেটা মাথায় ওপর রাখল। তারপর মায়ের পা মাথায় সে বিড়ের ওপর তুলে নিয়েই পালঙ্কে রেখে দিল। মায়ের ঘুম ভেঙে গিয়েছিল। সে বলে ওঠে, আরে আরে, ছেলেকে কষ্ট দিলাম। গাঙ্গেয় তাড়াতাড়ি বলে, না না মা, আমিই তোমাকে কষ্ট দিলাম। তোমার পা পালঙ্ক থেকে ঝুলে পড়েছিল, তাই আমি ধুতি দিয়ে বিড়ে বানিয়ে পাটা তুলে দিচ্ছিলাম। হাতে করে তুললে যদি স্পর্শদোষ লাগে। মা বলে, না বাবা, তুমি তো আমার ধর্মের ছেলে। চিত্রবীর্য বিচিত্রবীর্য এইসব কথা শুনলো। তাদের মনে চিন্তা পাপ হয়েছে। 2 ভাই মনে মনে ভাবে, খুব বড় ভুল হয়ে গেছে, এখন এই মনের পাপ কি করে যাবে। তারা সব বুড়ো লোকেদের জিজ্ঞেস করতে লাগলো। বুড়োরা বলল, গাঙ্গেয় সাধু, গাঙ্গেয়কে জিজ্ঞেস করো, সে জানবে। 2 ভাই গেল গাঙ্গেয়র কাছে শুধালো। একজন মনে মনে পাপ করেছে, কি করলে তার প্রায়শ্চিত্ত হবে। লোকেরা এই কথা আমাদের জিজ্ঞেস করছে। গাঙ্গেয় তো আর জানে না যে এরা তাকেই সন্দেহ করছিল। গাঙ্গেয় বলে, 12 নদীর সঙ্গমস্থলে যেখানে পারস পিপল ব্র্যাকেটে মহা অসত্য গাছ পাবে, তার নিচে সাদা গরু বসে থাকবে। পাশে মহাদেবের মন্দির, সেখানে তপস্যা করে পারস পিপলের শরীরে ঢুকে যেতে হবে। তারপর অগ্নি সংস্কার করে মিশে গেলে তবে মনে মনে করা পাপের প্রায়শ্চিত্ত হবে। নেক্সট প্যারা, 2 ভাই বেরিয়ে পড়ল। পুরো রাজ্যের সীমা পার হয়ে গেল। বনাঞ্চলে চলতে চলতে গেল কোটেশ্বর ব্র্যাকেটে অম্বাজির কাছে কোটেশ্বর মহাদেবের মন্দির। কোটেশ্বর দেখলো, কিন্তু এটা সেই জায়গা না। সেখান থেকে আবার এগিয়ে চলল ছোছড় দেল বাড়ির কাছে গুণভাখরি ভয়াকা চন্দ্রবিন্দু খ রয় হস্যিকার নামে গ্রাম।
ব্র্যাকেটে এখানে আদিবাসীদের বিখ্যাত বিচিত্র মেলা হয়, ব্র্যাকেট ক্লোজ। সেখানে এলো, এখানে সব কিছু ঠিকঠাক পাওয়া গেল। 12 নদীর সঙ্গম, মহা অশ্বত্থের গাছ, নিচে বসা সাদা গরু আর মহাদেবের মন্দির সব আছে। এইখানে বসে বিচিত্রবীর্য কঠোর তপস্যা করল। এই মহাদেবের নাম হলো বিচিত্র মহাদেব। পৃষ্ঠা 15 এলাম। অশ্বত্থ গাছকে কুড়ে গর্ত করে দুই ভাই গাছের ভেতর ঢুকে গেল। সেখান দিয়ে বিছি গ্রামের সোলাঙ্কি যাচ্ছিল। বিচিত্রবীর্য তাকে ডেকে বলল, ভাই আমাদের অগ্নি সংস্কার করে দাও। সোলাঙ্কি বলল, না, তোমরা মিথ্যাবাদী, আমি তোমাদের অগ্নি সংস্কার করব না। তারপর মতরবালা গ্রামের মতরা পারগি পেরিয়ে যাচ্ছিল। অশ্বত্থ গাছের মধ্যে থেকে দুই ভাই মিনতি করল, ও ভাই মতরা পারগি, আমাদের অগ্নি সংস্কার করে দাও ভাই। মতরা পারগি অগ্নি সংস্কার করে দিল। দুই ভাই অশ্বত্থ গাছের সঙ্গে মিশে গেল। কয়েক বছর পার হয়ে গেছে। একদিন বিচিত্রবীর্যের দুই রানী নিজেদের সৎ শাশুড়িকে জিজ্ঞেস করলো, আমাদের কোনো বাচ্চা নেই, তাহলে আমরা কি করব? সৎ শাশুড়ি বললেন, শোনো মেয়েরা, আমি যা বলছি সেই মতো করো। সূর্য উদয়ের কালে বস্ত্রবিহীন হয়ে গাঙ্গেয়র সামনে যাও, তাহলে কোনো ফল লাভ করতে পারো। এক রানী চোখে হাত চাপা দিয়ে দাঁড়ালেন, তার এক অন্ধকুমার জন্মালো। অন্যজন উরুর মাঝখানে গুপ্ত ভাগ ঢাকা দিয়ে গেলেন, তার গর্ভে পাণ্ডু নামে পুত্রের জন্ম হলো। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে ধবলাগড় আর পাণ্ডু রাজাকে হস্তিনাপুর দিয়ে দেওয়া হলো। এইটুকুই পড়লাম, পৃষ্ঠা 15, অর্ধেকের একটু বেশি। এর পরের অংশ পরের ফাইলে, পৃষ্ঠা 15 থেকেই পড়ব পরের ফাইলে। এই ফাইলটি এখানেই শেষ করছি। পৃষ্ঠা 15, গতরমা ন কুতমা, ব্র্যাকেটে গান্ধারী ও কুন্তি। পরের লাইনে এটা গান্ধারী ও কুন্তি। হাত রে রুখিয়া তপঝি কেরে, ব্র্যাকেটে 2, বনমা হাত রুখিয়া তপঝি কেরে ঝি ... 7 জন ঋষি তপস্যা করে বনেতে তপস্যা করে 7 ঋষি রে, এটার মানেটা লেখা আছে ব্র্যাকেটে। সাবরে সকতি রে বিসার মারে, 2 দুবার করা হবে এটা। সাবরে শতকি বিসার মারে কি ... মারে ঝি ... শিবের শকতি রওনা হলো রে, ওরে শিবের শকতি রওনা হলো যে। পৃষ্ঠা 16, স্বর্গে পাবনা আবনা লাগি, ব্র্যাকেটে 2, স্বর্গে পাবনা আবনা লাগি ঝি ... স্বর্গের পবন পথে আসতে লাগলো, 2 ব্র্যাকেটে। সত্যি স্বর্গের পবন পথে আসতে লাগলো রে, এটার মানেটা ব্র্যাকেটে লেখা আছে। তারপরের প্যারাগ্রাফ, 7 ঋষি বনে তপস্যা করছিলেন। ধুনিতে ত্রিশূল পুঁতে রেখে 12 বছর ধরে কঠিন নিয়ম পালনে তপস্যা করছিলেন। শিবশক্তি এই নিয়ম পালন করে কঠোর তপস্যার কথা জানতে পেলেন ও তপস্যা নষ্ট করার উপযুক্ত সময় বেছে চিল পক্ষীর রূপ ধারণ করলেন। চিল বাতাসে ভর করে স্বর্গের কাছাকাছি উড়ে যায়, পৃথিবীর 4 দিক দেখে পাক খেতে থাকে। শিবশক্তি ত্রিশূলের ডগায় এসে বসে আর ত্রিশূল তার শরীর এফোড় ওফোড় হয়ে যায়। যোগীদের ধুনির ওপরে চিল মরে পড়ে থাকে। নেক্সট প্যারা, 13 বর্ষ হলো তপস্যা শেষ করে ঋষি চোখ মেললেন।
তো ধুনির ওপর মরা চিল নজর পড়ল। নেক্সট প্যারা, সব প্রয়াস বৃথা হলো, ধুনিতে এই চিল মরে গেল, পৃথিবীতে একটা অঘটন ঘটে গেল। নেক্সট প্যারা, এই কথা মনে ভেবে ঋষি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। প্রাণদায়িনী অমিহংসা, অময়দীর্ঘিকার হাইফেন হংসা, এটা ইনভার্টেড কমান্ড আর কনিয়র নামের জঙ্গলি লতার গুচ্ছ নিয়ে চিলের ওপর বোলাতে লাগলেন। কনিয়র, ক নয় হর্ষিকার ইন্তস্তয় ওকার র। তখন চিলের কঙ্কাল থেকে গান্ধারী বতরমা ব্র্যাকেটে আর মরা চিলের রক্তমাংস থেকে কুন্তির পুতমা জন্ম হলো। দুই কন্যা দিনে রাতে বড় হতে লাগলো। একদিন এক ঘটনা ঘটল, তখন তাতে করে এক মহা সংযোগ হলো। সুন্দর সূর্য উদয় হয়েছে, কলসের জল শেষ হয়ে গিয়েছে, কাপড় দিয়ে গোল পাকিয়ে মাথায় রেখে তার উপর কাঁসার কলস বসিয়ে নিয়ে কুন্তি জল আনবে। হাতে রেশমের ডোর পরে সে জল আনতে খান্ডা সরোবর গেল। সরোবরের তীরে এসে সে কচি কনিয়র ডাল ভেঙে দাপন করল। বস্ত্র অলঙ্কার খুলে কেবল অধবস্ত্র পরে কুন্তি স্নান করার মন নিয়ে সরোবরে নামল। অতি মিহি শালুর কাপড় পরে কুন্তি সূর্যকে প্রণাম করল। তার রূপে সূর্য মোহিত হলো আর তার কিরণের বাণ লাগে কুন্তিকে। কিরণ তার পেটে প্রবেশ করল। অন্ধকার ঘরের মধ্যে সংকট তৈরি হলো। কুন্তি গর্ভবতী হয়ে পড়ল আর সে গর্ভে সন্তান ক্ষণে ক্ষণে বড় হতে লাগলো। দেখতে দেখতে কুন্তির কপাল ফেটে জন্ম নিল এক কুমার। কুন্তি নিজের ওড়নার প্রান্তে রেখে ছেলেকে কোলে নেয়, চুমো দেয়, তারপর বলে, পৃষ্ঠা 17, দেখো আমি এখনো অবিবাহিতা কুমারী, আমার কাছে এভাবে জন্ম নেওয়াটা তোমার উচিত হয়নি। তোমাকে নিয়ে আশ্রমে গেলে গুরুর নামে কলঙ্ক লাগবে। নেক্সট প্যারা, তখন সে গোকুলগড়ের সীমানায় যায়। সেখানে আবর্জনা স্তূপের মধ্যে গর্ত খোঁড়ে, তারপর সন্তানকে তার মধ্যে রেখে গেল। বাবা, এইখানে খুশি মনে থাকো আর অনেক বড় হয়। কখনো শত্রু এসে পড়লে সাহায্য করতে এসো। শিশু হাতের বুড়োর আঙ্গুল চুষছে, পূর্ণিমা চাঁদের মতো তার মুখ আর প্রদীপের শিখার মতো খাড়া নাক, তলোয়ারের ধারের মতো চোখ আর চোখের পল্লব যেন ভ্রমরের পাখা। শিশু মায়ের মুখের দিকে তাকিয়ে হাসে আর মায়ের চোখের শ্রাবণের ধারা নামে। এক পায়ের উপর দাঁড়িয়ে কুন্তি এক মনে সূর্যদেবকে স্মরণ করে বলে, সূর্য, এ তোমারই কিরণ, তুমি এর দেখাশোনা করো। মা ঝুঁকে পড়ে এক পাথর গর্তের মুখে চাপা দেয়, বলে, ধরিত্রী, তুমি এই শিশুকে পালন করো। দেখো আমি মুক্ত হলাম আর তুমি বাঁধা পড়লে। তারপর লম্বা লম্বা পা ফেলে ত্বরিত পদক্ষেপে কুন্তি পথ ধরে আসতে থাকে। খান্ডা সরোবরের কাছাকাছি এসে ভাবে, সন্তান প্রসবের পর এই অবস্থায় কী করে গুরুর কাছে যাব। নেয়ে ধুয়ে পবিত্র হয়, কাঁসার ঘড়ায় পরিষ্কার জল ভরে মাথায় তুলে নেয়। আশ্রমে ফিরে কুন্তি সেই কলস নামিয়ে রাখে। একদিন এক বিশেষ মুহূর্তে এমন সুযোগ এলো যার ফলে এক মহাসংযোগ ঘটল। সপ্তঋষি বিচার করতে লাগলেন, আশ্রমে এরকম রূপসী কন্যা থাকা শোভন নয়, উপযুক্ত বর দেখে এদের বিয়ে দিয়ে দেওয়াই সঙ্গত। এইসব ভেবে ঋষি ধৃতরাষ্ট্র ব্র্যাকেটে অতরাঝা ব্র্যাকেটে সঙ্গে গান্ধারীর আর পাণ্ডুর সঙ্গে কুন্তির যথাবিহিত বিয়ে দিলেন। গান্ধারীকে আশীর্বাদ করে বললেন, ৭৮টি পুত্র হবে তোমার, তারা ধবলাগড়ে রাজত্ব করবে। কুন্তির হবে 5 পুত্র, তারা হস্তিনাপুর বা ব্র্যাকেটে আসনাপুর এ রাজত্ব করবে। কুন্তি বলল, আমার মোটে 5টাই ছেলে। ঋষি তাকে নির্দেশ দিলেন, যা সামনের ওই শুকনো গোবরের দলাটা হাতে করে তোল,
কুন্তী সেটা তুলতেই তার তলা থেকে অসংখ্য গুবরে পোকার বাচ্চা কিলবিল করে উঠল। একটা বিছে কোথা থেকে এসে একেবারেই তার শবকটাকে খেয়ে নিয়ে চলে গেল। ঋষি বললেন, ওই বিছের সমান শক্তিমান 5টি পুত্র হবে, তোর চিন্তার কিছু নেই। পাণ্ডু রাজা হস্তিনাপুরে আর ধৃতরাষ্ট্র ধবলাগড়ে রাজত্ব করতে লাগলেন। সময়ে কুন্তী ঋতুমতী হল। 16 শৃঙ্গারে সেজে সে দাসীদের ডাক দিয়ে বলল, সূর্য উঠে পড়লে দেরি হয়ে যাবে, তোমরা একজোড়া পোশাক সঙ্গে নাও। আমরা রত্নাকর সমুদ্রে আজ স্নান করতে যাব। মেয়েরা তাড়াহুড়ো করে উঠে পড়ে আর রানীর পায়ের সুন্দর জুতো পরিয়ে দেয়। কুন্তী মন্থর গতিতে বাদল মহলের সিঁড়ি বেয়ে নামে। দাসীবৃন্দের সঙ্গে সঙ্গে রানী রাস্তা ধরে চলে। জঙ্গলে পাখিরা ডাকতে শুরু করে। মেয়েরা সমুদ্র কিনারে এসে পৌঁছয়। রানী মুক্তোর মালা বাহারি পোশাক খুলতে শুরু করে। অর্ধবস্ত্র মাত্র পরিধান করে, মাথায় খোপা খুলে চুল এলো করে দেয় ও কেশরবর্ণী কাপড় দিতে আরম্ভ করে। জল ছিটিয়ে ছোট পাখিদের মতো খেলা করে। স্নান শেষে খোলা বুকে রানী জল ছেড়ে ওঠে। তার রূপে মোহিত হয়ে যমরাজের বাণ এসে তাকে লাগে। রানী কাঁচুলি পরে আর বমি করতে শুরু করে। আধার কুঠুরির মতো সংকট জন্ম নেয়। বস্ত্র অলঙ্কার পরে রানী হস্তিনাপুরে রাস্তা দিয়ে যায়। ছুটতে ছুটতে বাদল মহলের সিঁড়ি বেয়ে ওঠে। দাসীরা মুচকি হেসে বড় পালঙ্ক বিছিয়ে দেয়। রেশমির গদি বিছিয়ে তার ওপর রানীকে শোয়ায়। রানীর দিন আসন্ন হয়ে ওঠে। নানা রকম মিষ্টি খেতে ইচ্ছে হয়। দাসীরা হালুই করে দোকান থেকে মিষ্টি এনে রানীকে খাওয়ায়। দেখতে দেখতে কুন্তীর সময় পার হয়। পেট বড় হয়ে ওঠে। ওঠা বসা করতে কষ্ট হয়। দাসীরা ধূসর পালঙ্কের উপরই পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাবার থালা দেয়। কুন্তী প্রণাম করে অন্ন গ্রহণ করে। এমনি করে 9 মাস 9 দিন পার হলো। দিন সামনে থেকে উঠলো আর রাত্রি পেছনে গিয়ে শেষ হলো। অল্প অল্প ব্যথা উঠছে। শেষে ব্যথা বেশি হলে সহ্য করতে না পেরে কুন্তী রানী মহলের এ মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছে। সোনালি প্রভাত হলো। পৃথিবীপতি সূর্য উদিত হলেন। রানী এবার দাসীদের ডাকছেন। একজনের জায়গায় 15 জন দাসী একসঙ্গে ছুটে এসেছে। রানীর আদেশ পেয়ে তারা হুড়মুড় দাঁড় করে বাদল মহলের সিঁড়ি ভেঙে ছুটল। গলি বাজার ছুটতে ছুটতে তারা সেই ছোট ঘরের সামনে এসে থামল, যার উঠোনে পারস পিয়ল গাছ আছে। ঘুঙুর লাগানো দরজা ঠেলে দাইকে ডাকছে। দাই, ও দাই, ঘুমোচ্ছ তো, উঠে পড়ো। জেগে আছো তো শিগগির বাইরে এসো। দাই বিছানায় উঠে বসে, লাঠিতে ভর দিয়ে বাইরে এসে জিজ্ঞেস করে, এত সকাল সকাল কে ডাকাডাকি করে? কি হয়েছে? দাসীরা ব্যস্ত হয়ে বলে, রানীর ব্যথা উঠেছে, তুমি শিগগির অন্তঃপুরে এসো। ঢিলেমি করলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। লাঠি ঠুকঠুক করে সিঁড়ি দিয়ে উঠে দাই বাদল মহলে পৌঁছয়। পুরনো খাট পাততে বলে। বাটি করে তেল নিয়ে রানীর পেটে মালিশ করতে থাকে। দাসীরা তার কথা মতো পেট টিপে দেয়। ভেতরের কপাট খুলে যাচ্ছে, কুমার বাইরে যাচ্ছে। প্রথম কুমারের নাম রাখা হলো ধর্মরাজ। ভিতরের কপাট খুলে যাচ্ছে, কুমার বাইরে আসছে। প্রথম কুমারের নাম রাখা হলো ধর্মরাজ। অগ্নিদেবকে উপাসনা করে অর্জুনের জন্ম হলো। পবনদেবকে উপাসনা করে জন্ম হলো ভীমের। পরে মহাদেবের বরে সহদেব ও ইন্দ্রের উপাসনা থেকে নকুলের জন্ম হলো। জল ভরা নারকলের মতো সুন্দর মাথা পাণ্ডবদের, চোখে তলোয়ারের ধার, আঁখি পল্লব যেন ভ্রমরের পাখা, নাক প্রদীপের শিখার মতো আর দাড়িম্ব বীজের মতো দাঁতের সারি, বটের ঝুড়ির মতো রক্তাভ হাত, মন্দিরের স্তম্ভের মতো তাদের পা,
পিঠ যেন বিশাল আবু পাহাড়। নেক্সট সাবহেডিং পাণ্ডুরাজ। দিন চলে গেছে বাঁদিকের ডুংরির পাড়ে। পাখি পক্ষীরা বাসায় ফিরে গেছে। পাণ্ডু রাজা দীপদানে প্রদীপ রাখলেন। হর্ষের পালনকে ঘুমন্ত পাণ্ডু রাজার স্বপ্নে দেখা দিয়ে শিকারের দেবতা আয়লা বলে যান, আয়লা আয়লা, তুমি শিকার করতে যাও মের সুমের পর্বতে। হলুদ বর্ণ প্রভাত হল। নেক্সট পারা। হলুদ বর্ণ প্রভাত হলো, রাতের আশ্রয় ছেড়ে বেরিয়ে এলো মোরগ মুরগি। সুন্দর সূর্যদেব প্রকাশিত হয়েছেন। মনে ভাবতে ভাবতেই পাণ্ডু রাজা দাঁতন কুল্লা করলেন। উঠতে থাকা সূর্যকে প্রণাম করে 12 মণ ওজনের ধনুক আর 13 মণের বাণ হাতে নিলেন। মের সুমের পর্বতে পৌঁছে রাজার লোকজন চারিদিক দিয়ে বন ঘিরে ফেলল, কিন্তু একটা শুয়োর কিংবা সম্বরও পাওয়া গেল না। সূর্য মাথার উপর, মাটি যেন গরম তাওয়ার মতো হয়ে উঠেছে। খিদের তেষ্টায় রাজার প্রাণ যায়। জন্তুদের পায়ের চিহ্ন দেখে দেখে রাজা খান্ডা সরোবরের কূলে পৌঁছলেন। জলাশয়ের পাশে গর্ত খুঁড়িয়ে তার মধ্যে বসে শিকারের অপেক্ষা করতে লাগলেন। পৃষ্ঠা 20। এদিকে একদিন একটা ঘটনা ঘটল, আর তাতে সংযোগের মহাসংযোগ হলো। এক ঋষি 12 বছর ধরে ব্রতবদ্ধ হয়ে তপস্যা করছেন, আর এক হরিণ দম্পতি তার ধুনি রক্ষা করছিল। 12 বছর পার হয়ে যখন 13 বর্ষ পড়ল, ঋষি চোখ মেলে চাইলেন হরিণীকে। তিনি বললেন, তোমরা 12 বছর এটা নেক্সট পারা তোমরা 12 বছর ধরে আমাকে বিনা বাধা বিঘ্নে তপস্যা করতে দিয়েছ। আমি অতি প্রসন্ন হয়ে তোমাদের এই বনখণ্ডে রাজত্ব দিলাম। ঋষির আশীর্বাদ নিয়ে হরিণী খান্ডা সরোবরের কূলে জলপান করতে আসে। সরোবরের নির্মল জল পান করে তারা তারপর 12 বছর ধরে ঋষির সঙ্গে সংযম রেখে তপশ্চর্যা করার পর 13 বছরে নিজেদের উন্মুক্ত করে তারা পরস্পরের মুখচুম্বন করে। কামাতুর হয়ে তারা পরস্পরের সঙ্গে মিলিত হয়। পাণ্ডু রাজা বাণ সন্ধান করে তীর নিক্ষেপ করেন। সেই বাণ হরিণের লাগলো। সে ধপ করে পড়ে মরে গেল। কামাতুরা হরিণী রাজাকে শাপ দেয়, রাজা 12 বছর পর আমরা এইভাবে মিলিত হয়েছিলাম, তুমি আমাদের সম্ভোগে বাধা দিলে, আমার সংসার ধ্বংস হয়ে গেল, আমাদের হত্যার পাতকী হবে তুমি, সম্ভোগকালে মৃত্যু হবে তোমারও। অভিশাপ নিয়ে নিজের হাত পা গুটিয়ে নিয়ে হরিণী মৃত হরিণের ওপর পড়ে যায়, আর তাদের অভিশাপ দিয়ে আর তাদের দুটি প্রাণ একই সঙ্গে উড়ে গেল। পাণ্ডু রাজা চিন্তা করতে লাগলেন, এরা কোনো সাধারণ প্রাণী নয়, নিশ্চয়ই কোনো ঋষি দম্পতি ছিল। আমার হাত দিয়ে পৃথিবীতে অন্যায় কাজ হয়ে গেল, খুব ভুল করলাম, পাপের বোঝা মাথায় নিলাম। নেক্সট বার। হাঁটতে হাঁটতে রাজা হস্তিনাপুর ফিরলেন। ঘরে এসে সোয়া লাখ টাকা দামের পালঙ্ক বিছলেন, আর শুয়ে পড়তেই তার মৃত্যু হল। কৃতকর্মই তার দুর্ভাগ্য হল। 5 ভাই চিন্তা করছেন, আমাদের পিতা ছেড়ে চলে গেলেন, কিন্তু বললেন, পুত্রগণ, রাজা নিজের কর্মদোষে মারা গেছেন, যাও বাগানের মধ্যে রাজাকে সমাধি দাও। বাদল মহলের সাঙ্গী ঢোল বাজতে লাগলো। বাগানে পাণ্ডু রাজাকে সমাহিত করা হলো। 12 দিনের দিন দ্বাদশীর কাজ করা হলো। পাণ্ডবরা পৃথিবীর প্রথম দেব, বাকি সকলেই মরলোকের মানুষ। হস্তিনাপুরে পাণ্ডবদের উজ্জ্বল রাজত্ব। হাতে 12 মণির ধনুক ও 13 মণির বাণ নিয়ে পাণ্ডবরা শিকার করতে যাচ্ছে। মের সুমের পর্বতে গিয়ে জঙ্গলে ঘেরাও
দিয়েছে, কিন্তু একটা শুয়োর বা একটা সম্বর হরিণও পাওয়া গেল না। এটা পৃষ্ঠা 21-এ এলাম। ক্লান্ত হয়ে তারা কদলী বনে আসে। কদলী বনে সুন্দরী এক কুমারী কন্যাকে দেখা যায়। পাণ্ডবরা সেই কন্যাকে জিজ্ঞেস করে, তুমি কার মেয়ে, কোথা থেকে আসছো, যাবেই বা কোথা? সেসব কথায় তোমাদের কি কাজ? আমি অনেক দূর দেশ থেকে আসছি, আমাকে দিয়ে তোমাদের কি দরকার? তোমাকে আমরা হস্তিনাপুরে নিয়ে যাব, আমাদের ঘরে বউ করে রাখবো। আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব কিছু আমাদের সঙ্গে। পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে এলো। দ্রৌপদী ধোফা ব্র্যাকেটে যে থাকবার জন্য 7 মহলা প্রাসাদ দেওয়া হলো। পৃষ্ঠা 21 অর্ধেকটা পড়েছি। এই ফাইলটি এখানেই শেষ করছি। এরপরে করণ পাণ্ডব সাবহেডিং ব্র্যাকেটের নিচের তলার লাইনে, তার তলায় কর্ণ পাণ্ডব। এই ফাইলটি এখানেই শেষ করছি। পৃষ্ঠা 21-এর অর্ধেকটা পড়েছি। পৃষ্ঠা 21 সাবহেডিং করণ পাণ্ডব, 9টা মূর্ধন্য, নিচে ব্র্যাকেটে কর্ণ পাণ্ডব। ধন্য প্রহর, ধন্য দিন, সুন্দর প্রভাত সূর্য প্রকাশিত হয়েছে। একদিন এমন সংযোগ ঘটল, আর সেই সংযোগের সূত্রে মহাসংযোগ এলো। দুবেলা মালি আর তার বউ মনসা মালিনী ধবলাগড়ে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। দুবলা মালিনী তার বরকে বলছে, নেক্সট প্যারা, মালি, কৌরবদের সভায় যাও, গিয়ে আমাদের রাজাকে বলো যে আমাদের যেন একটা ক্ষেত, একটা কুয়ো আর একটা সারগাদা দেয়। শুনে দুবলা মালি ছেঁড়া জুতো পায়ে দিয়ে ছোট ছোট পদক্ষেপ আর লম্বা লম্বা লাফ দিয়ে কৌরবদের সভায় পথে রওনা হলো। গলি বাজার ছাড়িয়ে সে রাজধানীর প্রধান দরজার কাছে হাজির হল। সেই সুরজপোল থেকে ধীরে ধীরে রাজবাড়ির সিঁড়ি বেয়ে উঠতে লাগল। ভয়ে মালির মন এগোচ্ছে সামনের দিকে, আর পা পড়ছে যেন পেছনের দিকে। আস্তে আস্তে কৌরবদের সভায় এসে দাঁড়িয়েছে। কৌরবদের সভা ঝলমল করছে। ঢালের নক্কিতে হাসিয়ে জাজিম পাতা হয়েছে। জাজিম, বর্গে জয় আকার, বর্গে জয় ইকার ম। জলজলে ডিবরির মতো চোখ আর পাকানো গোঁফলা সভাসদ সব বসে দম্ভের সঙ্গে নানা রকম বড় বড় কথা বলা বলি করছে। নেক্সট প্যারা। মালি নিচু হয়ে প্রণাম করে একপাশে দাঁড়ানো। কৌরবরা কেউ তাকে কোনো কথা জিজ্ঞেস করছে না, আর মালির জিভ তো ভয়ে কালুর সঙ্গে যেন সেঁটে গেছে। সবার মাঝখানে এক পায়ে দাঁড়িয়ে সে এদিক ওদিক তাকাচ্ছে। শেষে বলেই ফেলে, মহারাজ, আমি আপনাদের প্রজা, আমার উপকার করে দাও। আমার একটা ক্ষেত আর কুয়োর খুব দরকার। পৃষ্ঠা 22। যা মালি, তোকে ক্ষেত আর কুয়ো দিয়ে দিলাম, দুর্যোধন বলে। প্রভু, একটা সারগাদাও চাই, সাহস করে এক পা এগিয়ে এসে নিবেদন করলো মালি। দুর্যোধন বলে, মালি, গাঁয়ের সীমানার কাছে অনেক বড় বড় সব সারগাদা আছে, দেখে শুনে নিজের পছন্দ মতো একটা নিয়ে নে গিয়ে। মালি ঝুঁকে ঝুঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আস্তে আস্তে রাজবাড়ির সিঁড়ি দিয়ে নেমে গেল। মালিকে দূর থেকে হনহন করে আসতে দেখে মালিনী ভাবছে, মনে হচ্ছে রাজারা মালির প্রার্থনা পূরণ করেছেন। বাড়ি পৌঁছে 4 পাইয়ের ওপর বসে পড়ে মালি। বউকে বলে, নেক্সট লাইন, চটপট খাবার জল এনে দে।
নেক্সট লাইন, জলের ঘটি মালির হাতে দিয়ে মালিনী এবার শুধোয়। নেক্সট লাইন, মালি রাজা কি দিয়েছে বলে? জল খেয়ে ঘটি বউয়ের হাতে ফিরিয়ে দিয়ে মালি বলে, রাজা কুয়ো খেয়ে তার একটা সারগাদাও দান দিয়েছে। মালিনী বলে, দেখো এখন ঢিলেমি করলে কিন্তু দেরি হয়ে যাবে, চলো এক্ষুনি দেখে আসি কেমন কুয়ো। মালি ছেঁড়া জুতো পায়ে গলিয়ে বউকে নিয়ে কুয়ো দেখতে রওনা হয়। সুন্দর জল ভর্তি কুয়ো আর উর্বর ক্ষেত বেছে নিয়ে দুজনে এবার চাষ করতে মনস্থ হয়। মালিনী বলে, ভগবান আমাদের ছেলে মেয়ে দেয়নি তো কি হয়েছে, রাজা তো ক্ষেত আর কুয়ো দিয়েছে, নিজেরাই যতদিন পারবো খেটে খাবো। দুবলা মালি কাঠিয়াওয়াড় থেকে ক্ষেত চষবার রহট নিয়ে আসে। মনসা মালিনী 32 ব্যঞ্জন তৈরি করে মালিকে খাওয়ায়। খেতে খেতে স্বামী স্ত্রী ভাবে বর্ষা একেবারে মাথার উপর এসে পড়বে, এখনই খেতে গোবর সার দিতে হবে। মালিনী বলে, কনবীর থেকে গাড়ি ভাড়া নিয়ে নাও, ঢিলেমি করলে কিন্তু দেরি হয়ে যাবে। এই কথা শুনে মালি বড় বড় পায়ে ছোট ছোট কদম ফেলে গেল কনবী মানে মুখিয়ার বাড়িতে। তার কাছ থেকে একটা বড় দেখে গরুর গাড়ি ভাড়া করে আনলো। মালিনীকে বললে, যা ঝুড়ি কোদাল নিয়ে তাড়াতাড়ি আয়। মালিনী শিগগির করে ঝুড়ি কোদাল নিয়ে গাড়িতে উঠে বসলো, আর মালি সাদা বলদগুলোকে চালিয়ে নিয়ে গ্রামের সীমানায় চলে এলো, যেখানে সব সার গাদাগুলো রয়েছে। পৃষ্ঠা 23 এলাম। নেক্সট প্যারা। গাড়ি থামিয়ে দুজনে মিলে পুরনো সার জমে থাকা একটা বড় স্তূপ খুঁজে নিল। মালি কোদাল দিয়ে ঝুড়িতে সার ভরতে লাগলো, আর মালি বউ মাথায় করে সেই টুকরি ভরা সার গাড়িতে ফেলে আসতে লাগলো। গাড়ি ভরে গেলে মালি সার নিয়ে খেতে ঢেলে দিয়ে আসছে। মালি বউ এদিকে ওদিকে ছড়িয়ে পড়া সারগুলো ছাঁট দিয়ে এক জায়গায় জমা করতে লেগেছে। হঠাৎ না তার নজরে পড়ল মাঝখানে একটা বিরাট পাথর পড়ে আছে। সেটাকে হাত দিয়ে সরিয়ে ফেলতে গেল, সে এক চুলো নড়ে না। তখন মনসা মালিন করে কি, সেই ঘাগরাটা কাছা দিয়ে বেশ করে গুটিয়ে শাড়ি শক্ত করে কোমরে বেঁধে এইবার গায়ের জোরে ধাক্কা দিয়েছে। পাথরের নিচ থেকে বেরোলো একটা গর্ত। ঝুঁকে দেখে, ওমা, গর্তের মধ্যেও এক কচি ছেলে শুয়ে আছে। মালি বউ ভালো করে ঝুঁকে ঝুঁকে বাচ্চাকে দেখে। মালি সার জমিতে ঢেলে খালি গাড়ি নিয়ে ফিরে আসতে মনসা ভারী খুশি মনে তাকে বলছে, তোমাকে একটা কথা বলি শোনো, আমার পেটে তো ছেলে কি মেয়ে জন্মালো না, কিন্তু এই বুড়ো বয়সে ভগবান মুখ তুলে চাইলেন। এখানে এসো, দেখো কি পেয়েছি। নেক্সট লাইন। মালি বাচ্চাকে তুলে বাড়িতে নিয়ে আসে। মালি বউ বলে, তুমি যাও বানিয়ার দোকান থেকে ধূপকাঠি কুমকুম নিয়ে এসো, আমি ততক্ষণে স্নানের জল গরম করি। মালি তাড়াতাড়ি দোকান থেকে কুমকুম আর ধূপের প্যাকেট নিয়ে আসে। মালি বউ তামার কুন্ডিতে জল নিয়ে পাথরের ওপরে বসে মনের শান্তিতে আদর করে বাচ্চাকে স্নান করায়, নতুন কাপড় পরিয়ে কোলে করে তারপর ঘরে এনে দোলনায় শুইয়ে দেয়। একদিন শুভক্ষণে আরও একটা সুঘটন ঘটল। মনসা মালিনী ধূপকাঠি জেলে আগুনে উগশুল দিয়ে পুজো সারে, তারপর এক মনে ভগবানের কাছে প্রার্থনা করে। নেক্সট প্যারা। ভগবান, আমি জন্ম থেকে বাঁচার ছিলাম, আর এতদিন পর তুমি আমায় ছেলে দিয়েছো, কিন্তু আমি দুধ ছাড়া কি দিয়ে একে বড় করবো? আমার শুকিয়ে আসা স্তনে দুধ ভরে দাও ঠাকুর, যেন আমার ছেলেকে পান করাতে পারি, আমাকে দয়া করো। ভগবান প্রার্থনা শুনলেন। দেখতে দেখতে তার স্তন দুধে ভরে স্ফীত হয়ে ওঠে। মনসা ছেলেকে বুকে তুলে নিয়ে প্রাণ ভরে তাকে স্তন্যপান করায়। সোনার দোলনায় শুয়ে ছেলে দিনে রাতে বড় হয়ে উঠতে থাকে। দেখতে দেখতে টলমল করে উঠোনে হাঁটে।
কদিনের মধ্যে গলিতে বাজারে খেলতে চলে যায়। পৃষ্ঠা 24। একদিন এমন এক সুযোগ এলো যার সূত্রে মহাসংযোগ সংগঠিত হলো। মালির ছেলে বলদ নিয়ে খেতে গিয়েছে। তাদের দিয়ে রহট ব্র্যাকেটে কুয়ো থেকে জল টেনে তোলার কপিকল যা বলদে টানে ব্র্যাকেট ক্লোজ চালু করে বলদের পিঠে পাচন বাড়ি মারতেই বলদ চলতে শুরু করে। তাদের তোলা জল নালা দিয়ে বয়ে গিয়ে বাগানের গাছপালাকে সুন্দর সবুজ করে তোলে। ইতিমধ্যে ধবলাগড় থেকে কৌরবদের মাখনা হাতি এসে উপস্থিত। কর্ণ রহট চালাচ্ছে, এদিকে নালার সব জল সেই হাতি চোঁ চোঁ করে টেনে নিচ্ছে। মালির ছেলে এসে বলে, মাহুত, হাতি এখান থেকে অন্য কোথাও নিয়ে যাও। তোমার হাতি আমার সব জল খেয়ে নিচ্ছে, আর আমার সবুজ বাগান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে যাচ্ছে। রাজার মাহুত মালির ছেলের কথায় কান দিল না। এবার মালির কুমারের মাথায় রাগ চড়তে শুরু করছে। তবু সে আবার বলে, আমার কথা শোনো, তোমার হাতি নিয়ে সমুদ্রের ধারে চলে যাও, না হলে ফল ভালো হবে না। মাহুত তবু গ্রাহ্য করছে না দেখে কর্ণ এবার বলদদের থামিয়ে রহট বন্ধ করে। হাতির পায়ে বাঁধা শেকলটা খুলে সেটা তুলে এক ঘা হাতির মাথায় মারে। হাতির মাথা ছিটকে গিয়ে পড়ে সমুদ্রের নোনা জলের কিনারায়, আর ধরটা পড়ে থাকে কুয়োর পাশে। এইভাবে কৌরবদের মাকনা হাতি মেরে কর্ণ হাত মুখ ধুয়ে আবার বলদ খুলে রহট চালাতে শুরু করে। এদিকে নিমেষের মধ্যে চোখের সামনে এমন ঘটনা দেখে হতভম্ব মাহুতের তো প্রাণ উড়ে গিয়েছে। ওখান থেকে ঊর্ধ্বশ্বাসে যে দৌড় লাগালো সে থামলো গিয়ে একেবারে কৌরবদের সভায়। কৌরবদের সভা গমগম করছে। সভাসদরা সব বসে বড় বড় কথা বলছে, চারদিকে বেশ ঝলমলে ভাব। এই আনন্দ ফুর্তির মাঝখানে মাহুত হুড়মুড় করে এসে পড়ল। আতঙ্কে সে লুটিয়ে পড়ে, যেন বাকরোল ঘটে যায়, কথা বলতে পারছে না। হঠাৎ এরকম অবস্থা দেখে কৌরবরা চিন্তায় পড়ে গেল। দুর্যোধন ব্র্যাকেটে দলযোধন দুর্যোধন কৌরব জিজ্ঞেস করছে, মাহুত, কে তোকে মেরেছে? কি ব্যাপার? কে মেরেছে? তার নাম বল। মাহুত ভয়ে কাঁপতে কাঁপতে সব কথা। মহারাজ, আমাদের মাকনা হাতি মরে গিয়েছে। মালির ছেলে সেটাকে দু টুকরো করে দিয়েছে। মাহুত, পাগল হয়েছিস না? মাথা খারাপ হয়ে গেছে? ছোট একটা ছেলে হাতি মেরে দিতে পারে? পৃষ্ঠা 25। মাহুত উত্তর দেয়, হুজুর, যদি আমার কথা না বিশ্বাস করেন তাহলে চলুন, নিজেরাই চোখে দেখবেন। মাকনার মাথাটা তো সেই নোনা জলে সমুদ্রের কাছে পড়ে আছে, আর ধরটা কুয়োর পাশে। দুর্যোধন আদেশ দেয়, চলো তো ভাইয়েরা, 13 প্রহরী সেনা বার করো। আমাদের হাতি যে মেরেছে তাকে মজা দেখিয়ে এক্ষুনি আবার ফিরে আসবে। লোক লস্কর নিয়ে কৌরবরা মালির খেতে এসে হাজির হয়। কিশোর কর্ণ নিজের মনে রহট চালাচ্ছে। তাকে জিজ্ঞাসা করে, 25 মণ খাবার খোরাক পর আমাদের মাকনা হাতি উঠত। প্রচুর আঘাত সহ্য করেও সে নিজের জায়গা থেকে কখনো টলেনি। এইরকম বলবান হাতির শিরশ্ছেদ কে করল? কর্ণ সেই 78 ভাই কৌরবদের উত্তর দেয়, তোমাদের হাতি আমার কুয়োর জল খেয়ে নিচ্ছিল, আমার সবুজ বাগান শুকিয়ে যাচ্ছিল, তাই আমি ওটাকে মেরেছি। তোমাদেরও যদি প্রাণের মায়া থাকে তো এক্ষুনি এখান থেকে কেটে পড়ো। 78 কৌরব আশ্চর্য হয়ে থাকে, এতটুকু ছেলে কীরকমভাবে কথা বলছে। একদিকে সসৈন্যে 78 ভাই কৌরবরা, আর অন্যদিকে একা কর্ণ। কর্ণ ধনুকে সরসন্ধান করে ধনুকে টেনে বাণ ছোড়ে।
বান গিয়ে পড়ে কৌরবদের কাছে। কৌরবরা দেখে এ তো পাণ্ডবদের বান। এই বালক কখনোই মালির ছেলে হতে পারে না, অবশ্যই এ পাণ্ডবদের ভাই। সেই একটিমাত্র স্বরের শক্তি দেখে সেনা শুদ্ধ ৭৮ কৌরব পেছনে ফিরে পালায়। বাগানের কেয়ারিতে কাজ করতে থাকা দুবলা মালি ব্যাপার দেখে বড় আশ্চর্য হয়। কিরণ ব্র্যাকেটে নেক্সট প্যারা, কিরণ ব্র্যাকেটে কর্ণ পাণ্ডবের ক্ষমতা দেখে হতপ্রভ কৌরবেরা দুর্যোধনের সঙ্গে পরামর্শে বসে। দুর্যোধন মনে ভাবে বিপদ আপদে এই মহাবীর আমাদের কাজে আসবে। সে মহাসম্মানে কর্ণকে নিয়ে এসে নিজের সেনাপতি বানায় ও গোকুলগড়ের রাজ্য তাকে অর্পণ করে। দেখে শুনে দুবলা মালি মনসা মালিনীকে বলে, বউ, একে তো রাজার কুমার লাগছে, মনে হয় কোনো সুরবীরের ছেলে। তালিবস্যায় দীর্ঘকার র, বয় দীর্ঘ ইকার, রয়কার র, সুরবীরের ছেলে। দুজনে গিয়ে বালক কর্ণের পায়ে পড়ে ক্ষমা চায়। কুমার, আমাদের ভুলচুক ক্ষমা করে দিও। কুমারের তেজস্বিতা দেখে উপস্থিত সব লোকজন তার নাম দিল কিরণ কুমার। পৃষ্ঠা 25 এখানেই শেষ হলো। এই ফাইলটা আমি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে করব। ধোফা ন বাসঙ্গ 26 পৃষ্ঠা থেকে দেবীনাথী। ধোফা ধয় ওকার, ফয় আকার, চন্দ্রবিন্দু, ন বাসঙ্গ, ন হচ্ছে ও, দ্রৌপদী ও বাসুকী। এটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটা এখানে শেষ করছি, পৃষ্ঠা 25 অবধি বলছি। পৃষ্ঠা 26। ধোফা ন বাসঙ্গ, ধয়কার, ফয় চন্দ্রবিন্দু আকার, ন বাসঙ্গ, নিচে ব্র্যাকেটে লেখা দ্রৌপদী বাসুকী। একদিনের এক বিশেষ ঘটনা শোনানো হচ্ছে আর ভর্তি সভা শুনছে। দুপুরবেলা দ্রৌপদী গভীর ঘুমে আচ্ছন্ন। আস্তে আস্তে তার নাক ডাকছে। দাসীরা চিরুনি হাতে সযত্নে তার চুলে বিলিত দিচ্ছে। চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ একগাছি সোনালি চুল খসে পড়ল। হঠাৎ চুল ঝরে যেতে দাসীরা চমকে উঠেছে আর একে অন্যের দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। এক দাসী অন্যকে বলছে, রানী জেগে উঠে সর্বনাশ হবে। পাণ্ডব রাজাদের শাসন খুব কড়া, তারা আমাদের মেরে ফেলবে। আজ আমরা গেলাম। দাসীরা সেই সোনালি চুলটি গুটিয়ে শোবার ঘরের বড় জানালার পাশে গুঁজে দিল। বাতাস সে পথে যেতে যেতে ভাবল, আজ একটা নতুন কিছু মজা করা যাক। দেখো এবার আমার হাতের কেরামতি। হস্তিনাপুরে জোর হাওয়া উঠল। হাওয়ার ঢেউয়ের পর ঢেউ আসছে। জানলায় গুঁজে রাখা চুলটি বাতাসে উড়ে এসে পড়ল মাটিতে। এদিকে পাতালে বাসুকী নাগ 12 বছর নিদ্রা যাবার জন্য মন ঠিক করে শুয়েছে। পদ্মনাগিনীরা চামরের বাতাস দিচ্ছে আর পাতালের রাজার নাক ডাকছে হালকা হালকা। পৃথিবীর মাটি এদিকে দ্রৌপদীর চুলের সেই ভার সইতে না পেরে ফেটে গেছে আর সোনালি কেশটি এসে পড়ল 12 বছর ঘুমোবার প্রতিজ্ঞা করে শোয়া বাসুকী রাজার বুকের উপর। তার ভারে বাসুকীর বুক কেঁপে ওঠে আর তার নিদ্রা ভঙ্গ হয়। চমকে উঠে রাজা নিজের বুকের ওপর হাত রাখতেই চুলটি হাতে আসে। ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাগরাজা ভাবে, এ তো কোনো পুরুষের মাথার চুল নয়, মেয়ে মানুষের চুল। রাজা চটপট উঠে বসেন আর পাতাল প্রাসাদের 7ম কক্ষ খুলতে এগিয়ে যায়। রানীরা নিজেদের মধ্যে বলাবলি করে। রাজা পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তারা সবাই মিলে রাজাকে ঘিরে ধরে শুধায়, কোথায় যাচ্ছ রাজা? রাজা বলে, এই যে সোনালি চুল আমার হাতে এসে পড়ল, এটা কার চুল দেখতে আমি পৃথিবীতে যাচ্ছি। পদ্মনাগিনীরা রাজাকে বোঝাবার চেষ্টা করে, শোনো রাজা, পরস্ত্রীর পেছনে যেও না।
ওপথে অনেক কাঁটা, সংসারে অঘটন ঘটে যাবে। এখানে থাকো, 12 বছর তোমাকে আমাদের শয্যায় রাখবো, এই পাতালেই আনন্দ উপভোগ করব। পৃষ্ঠা 27। বাসুকি বলে, রানীরা কোনো চিন্তা করো না, আমি এই সোনার চুলওয়ালা রানীকে একবার দেখেই ফিরে আসবো। রাজা 16 শৃঙ্গারে সাজগোজ করতে লাগলো, আর রানীরা বিলাপ করে চলল তাকে ঘিরে ঘিরে। কি এক অমঙ্গল আশঙ্কায় তাদের মন ভরা। বাসুকি জলচর ঘোড়ার লাগাম কষে তাকে ঢিলা ছেড়ে দিল। জোর চাবুকের বাড়ি খেয়ে হু হু করে ধুলোর ঝড় তুলে ঘোড়া পৃথিবীতে এসে পৌঁছল। চারপাশে সবুজ ঘাসের মাঠ দেখে পাতালের রাজা থেমে গেল। ঘোড়া দাঁড় করিয়ে চারপাশে তাকিয়ে ভাবতে লাগলো কোন দিকে এগোনো ঠিক হবে। মনে মনে নানা চিন্তা করে শেষে পশ্চিম দিকেই চালালো ঘোড়াকে। পবন বেগে ঘোড়া যেন উড়ে চলল। একের পর এক বড় বড় জনপদ চোখে পড়তে লাগলো রাজার। সেসব শহরের বাজার পার হবার সময় বাসুকির চোখ কিন্তু সতর্ক রয়েছে সেই স্বর্ণকেশী রানী চোখে পড়ে কিনা, যাকে দেখবার জন্য এতদূর আসা। এইভাবে নানা হাট বাজার জনপদ পার করে বাসুকির ঘোড়া এসে থামল এক বিরাট জলাশয়ের ধারে। ঘোড়াকে খুলে দিয়ে বাসুকি নিজেও একটু বিশ্রামের চেষ্টা করতে লেগেছে, কিন্তু মনে তো শান্তি নেই তার। সেখানে বসেও এদিকে ওদিকে নজর চালিয়ে দেখছে। হঠাৎ তার চোখে পড়ল জলাশয়ের অন্য পারে দূরে হস্তিনাপুরের প্রাসাদ। সেই বাদল মহল দেখে বাসুকি আবার ঘোড়ার পিঠে চড়ে বসে। এধার ওধার দেখতে দেখতে সামনে এগোয়। চাবুক খেয়ে ঘোড়া আবার ছুটল জোর কদমে, আর রাজা তার পিঠে সওয়ার হয়ে চারদিকের লক্ষণ দেখে। নগরের প্রান্তে চৌদিকে শুভ লক্ষণই সব চোখে পড়ল। সুলক্ষণ পাখি ডাকছে। সামনে মঙ্গলময় পথ দেখে নাগরাজার মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ঘোড়ার লাগাম ঢিলে ছেড়ে দিতে ঘোড়া 2 কিচালে হস্তিনাপুর প্রাসাদের বাগানে উপস্থিত। বাগানের নাগরবেল ছেড়ে ঘোড়াকে খেতে দিয়ে চাবুক হাতে বাসুকি প্রাসাদের সিঁড়ির দিকে এগোতে থাকে। রানীমহলে দ্রৌপদী রানী দোলনায় বসে হালকা হালকা দোল খাচ্ছিল। বড় জানালা দিয়ে আসা সূর্যকিরণ পড়ছিল তার গায়ে মাথায়। সোনালি চুলের ওপর থেকে ঠিকরে পড়া আলোর এক ঝলক নাগরাজার চোখ ধাঁধিয়ে দিল। বাসুকির রোম রোম পুরো শরীর পুলকিত হয়ে উঠল। তার পায়ের গতি বেড়ে গেল। তাড়াতাড়ি করে সে বাদলমহলের সিঁড়ি বেয়ে উঠতে আরম্ভ করেছে। দোলনায় দুলতে দুলতে অর্জুন পত্নী দ্রৌপদীর নজর পড়ল সেই দিকে। দেখল কে একজন অচেনা অতিথি রাজসভার রাস্তা ভুলে অন্তঃপুরের দিকে চলে আসছে। সে দাসীদের দেখে বলল, পৃষ্ঠা 28, দাসীরা দেখো, কে অতিথি মনে হয় রাজসভার রাস্তা ভুলে এদিকে চলে আসছে। যাও, ওকে সভায় যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছো। রানীর কথা কানে যেতেই দাসীরা মাথায় ঘোমটা টেনে দৌড়ে যায়। হাতে ঘোড়ার চাবুক দুলিয়ে মনের আনন্দে রানীমহলের সিঁড়ি ভাঙতে থাকা পাতালের রাজার কাছে গিয়ে জানায়, অচেনা পথিক, তুমি রাজসভায় রাস্তা ভুল করছো। এটা রানীবাস, চলো আমি তোমাকে সভার পথ দেখিয়ে দেবো। বাসুকি বলে, দাসীরা আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি রানীবাসেই যেতে চাই। দাসীরা রাস্তা ছাড়তে দেরি করায় সে দাসীকে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। যেতে যেতে বলে, আমি মেয়েদের সঙ্গে জন্মেছি আর মেয়েদের মধ্যেই বড় হয়েছি। চাবুক হাতে ঝুলিয়ে পাতালের রাজা দুমদুম করে বাদলমহলের সিঁড়ি দিয়ে ওঠে। সোনার দোলনায় দুলতে দুলতে অর্জুনের রানী ভাবছিল যে একটা কোনো উদ্ধত স্বভাবের পুরুষ মানুষ দাসীদের কথা না শুনে অন্তঃপুরের দিকে চলে আসছে। সে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে ভেতরের দিকে যাওয়ার উদ্যোগ করছে। এর মধ্যেই বাসুকি এসে পড়েছে আর রানীর
সরু কোমরে হাতের চাবুক দিয়ে মেরেছে। দ্রৌপদী ছুটে পালাতে গিয়ে পড়ে যায় আর তার মাথা থেকে আঁচল খসে পড়ে। তার সোনালি চুল রাজার চোখের উপর ঝলসে ওঠে। বাসুকি নিজের বুকে চাপড় মেরে ছুটে গিয়ে দ্রৌপদীর ওপরে ঝাঁপিয়ে পড়ল। রানী মাটিতে পড়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। তুই কেমন মেয়ে লোকের স্বামী? তুই কোন মেয়ে লোকের স্বামী? আমি কোনো লোকের পত্নী তার কিছু জানি না। পরের বউয়ের ঘাড়ের উপর এসে পড়েছিস কিসের জন্য? লক্ষ্মী ছাড়া পাণ্ডবরা জানতে পারলে তোকে মেরে ফেলত। যদি প্রাণে বাঁচতে চাস তো এক্ষুনি ওই সিঁড়ি দিয়ে নেমে দূর হয়ে যায়। বাসুকি দ্রৌপদীকে তুলে পালঙ্কের ওপর ফেলল। রানী পড়ে পড়েই গালাগালি করতে লাগলো। পাতালের রাজা বলে উঠল, তোর জন্য আমি কতদিন থেকে খিদে চেষ্টায় আছি, শিগগির জল গরম করে আমাকে স্নান করা। নেক্সট প্যারা। তোর প্রাণে এত সাহস কোথা থেকে আসে? পরের স্ত্রীর সঙ্গে এত রঙ্গরসের কথা বলছিস, লজ্জা শরম নেই? নেক্সট প্যারা। এবারে রাজা রেগে যায়। যেই দ্রৌপদীর দিকে কটমট করে তাকিয়েছে, রানী ভয়ে ভয়ে তাড়াতাড়ি তামার পাত্রে জল গরম করতে বসিয়ে দিল। সুন্দর পাত্রে গরম জল, পৃষ্ঠা 29। ঢেলে স্নান করতে দিয়েছে। রাজা আরাম করে স্নান সারে, তারপর সাজগোজ করতে শুরু করে। 16 শৃঙ্গারে সেজে এবার বাসুকি দ্রৌপদীর বিছানায় এসে বসেছে। রানীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলছে, রানী তাড়াতাড়ি এসে 32 ব্যঞ্জন রান্না করো, আমি অনেকদিন খাইনি। ভয়ে রানী 32 ব্যঞ্জন রান্না করে সোনার থালায় করে পরিবেশন করে। অতিথির মুখে খাবারের গ্রাস তুলে দিতে হয়। দিতে দিতে রানী ভাবছে, এরকম উদ্ধত মেজাজওয়ালা এই অতিথি এলো কোথা থেকে? রাজা বিছানায় শুয়ে শুয়ে খায়। দ্রৌপদী বলে, অন্য জায়গা থেকে এসেছে মনে হচ্ছে, নিজের ভালো চাও তো চটপট চলে যাও। নেক্সট প্যারা। ঘরে আসা পুরুষ মানুষ কখনো অমনি ফিরে যায় না, আজ এখানেই রাত্রিবাস করবে। নেক্সট প্যারা। পাণ্ডবদের সবার শেষ হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। দ্রৌপদী মনে মনে ভাবছে, এবার ঘরের মালিক ঘরে আসছে। পাতালের রাজা বলে, নেক্সট প্যারা। তোমার ভয় করার কিছু নেই, তোমার বর আসছে, আসুক। অর্জুন সভা থেকে বেরিয়ে আসছে। তার তাড়াতাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মাটিতে জোরে জোরে পা ফেলবার ফলে প্রাসাদের দেয়াল দরজা যেন কেঁপে কেঁপে উঠছে। তখন অন্তঃপুরের সিঁড়ি দিয়ে ধম ধম করে পা ফেলে উঠছে। পাণ্ডব কুমার আরও কাছাকাছি চলে আসছে। যেই সে খুব কাছাকাছি এসেছে, পাতালের রাজা চট করে খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর অর্জুনকে চেপে ধরে। দুজনে লড়াই শুরু হলো। লড়তে লড়তে দুজনে একবার পাতালে পৌঁছে যায়, আর একবার স্বর্গ পর্যন্ত উঠে যায়। শেষে অর্জুনকে 2 হাতে ঠেসে তুলে বাসুকি তাকে জোরে মাটিতে ফেলে দেয় আর নিজে তার বুকের উপর উঠে বসে। নিজের গোফের একটা চুল ছিঁড়ে তাই দিয়ে অর্জুনের হাত পা বেঁধে পালকের সামনে একটা খুঁটিতে লটকে দেয়। রানী অশ্বর পালঙ্কের তুলোর গদি পাতে সুখদায়ক বিছানায় হালকা করে ফুল ছিটো, কস্তুরী তেল আর আতর ছড়ায়। সুগন্ধ উঠতে থাকে। সুগন্ধিত পালঙ্কের উপর রাজা রানী পাশা করতে বসে। দান ওঠে, দান পড়ে। খুঁটিতে টাঙানো অর্জুন রাজা রানীর খেলা দেখছে। পাতালের রাজা পালঙ্কে রানীকে জড়িয়ে নিয়ে শোয়। সুকোমল শয্যায় রাজা রানী সম্ভোগ করে। দান চড়ে, দান নামে। বেচারা অর্জুন বাধা হয়ে সেই ক্রীড়া দেখছে। সোনালি সকাল হলো। মোরগ মুরগি নিজেদের জায়গা ছেড়ে বেরিয়েছে। বাসুকি দ্রৌপদীকে বলছে, রানী, আমি প্রতিদিন সন্ধ্যায় তোমার কাছে আসবো আর ভোরবেলা ফেরত যাব। তোমাকে মারতে পারবে এমন কেউ এখনো জন্মায়নি। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, এই কোমল শয্যায় রাত কাটাবো। যাবার সময় কোমরের খাপ থেকে ঝকমকে তলোয়ার বার করে বাসুকি অর্জুনকে মেঘে ঝুলিয়ে রাখা চুলটা
কেটে দিয়ে যায়। অর্জুন ধারাম করে মাটিতে পড়ে। পাতালের রাজা ধীরে সুস্থে বাদলমহলের সিঁড়ি বেয়ে নামে, বাগিচায় এসে ঘোড়ার পিঠে উঠে বসে, জোরে চাবুক ঠোকরায় আর জলচর ঘোড়া পাতালের পথ ধরে। নেক্সট প্যারা। অর্জুন সশব্দে নিচে আছড়ে পড়ে। পুরো প্রাসাদে এই পড়বার শব্দ শোনা যায়। দ্রৌপদী ছুটে অর্জুনের কাছে আসে আর আদর যত্ন করে তাকে তুলে বসায়, দাঁড় করিয়ে ধরে ধরে পালঙ্কে নিয়ে যায়। তারপর রানী তামার পাত্রে জল গরম হতে দেয়, হাত পা ঘষে ঘষে তাকে স্নান করায়, 32 ব্যঞ্জন রান্না করে অর্জুনকে যত্নে খাওয়ায়। অর্জুন বলে, রানী, এ তো রোজকার কথা হয়ে দাঁড়ালো। তোর পক্ষে ভালোই, কিন্তু আমার তো 8 মাস আলাদা হয়ে যাবে। কতদিন এই কষ্ট সহ্য করতে হবে? আজ এলে দুশ্মনের কাছ থেকে ওকে মারবার উপায়টা জেনে নিও। রাজা, আজ সন্ধ্যেবেলা একবার ওকে আসতে দাও। ওইদিকে চলতে চলতে বাসুকি পাতালপুরে এসে পৌঁছে। 7 জন পদ্মনাগিনী 32 রকমের ব্যঞ্জন রেঁধে সোনার থালায় করে রাজার সামনে ধরে। যত্ন করে খাওয়ানোর জন্য সাগ্রহে আশপাশে ঘুরতে থাকে, কিন্তু রাজা সামনের দিকে তাকিয়ে দেখেও না। গ্রাস মুখে দিয়ে বলে, হাতে কাঁকড় আছে, সবজিতে লঙ্কা বেশি। রানীরা বলে, জানি রাজা, এখন পরের ঘরে খাবার খাচ্ছ, নিজের ঘরের খাবার তোমার মুখে রুচবে না। যেমন তেমন করে রাজার দিনটা কাটায়। সন্ধ্যা নামলো। পবন বেগী ঘোড়া বার করে লাগাম টেনে লাফিয়ে তার উপর সওয়ার হয় পাতালের রাজা। রানীরা পেছন থেকে বলে, রাজা, পরস্ত্রীর শয্যা ভালো হয় না। রাজা কানও দেয় না, লাগাম ঢিলে দিয়ে ঘোড়ার পিঠে জোরে চাবুক কষায়, নাক দিয়ে শব্দ করে। ঘোড়া হস্তিনাপুরের পথে ছুটে লাগায়। হস্তিনাপুরের সীমানায় এসে রাজা সব শুভচিহ্ন দেখতে পাচ্ছে। নগর বাগিচায়, পৃষ্ঠা 31। ঘোড়া গিয়ে বাঁধে। যত্নে ফোটানো নাগর বেলের লতা পাতা ছিঁড়ে ঘোড়াকে খেতে দিয়ে এগিয়ে রানীবাসের সিঁড়ি ভাঙতে শুরু করে। তাকে আসতে দেখে দ্রৌপদী তামার কুণ্ডিতে জল গরম করতে বসে। বাসুকি আসা মাত্রই ব্যাকুলতা দেখিয়ে বলে, চলো, সুন্দর কুণ্ডিতে জল গরম করে রেখেছি, স্নান করে নাও। স্নান করবার সময় পিঠের দিকে গিয়ে দ্রৌপদী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কাঁদছে আর রাজার সঙ্গে কথা বলছে। বাসুকি বলছে, রানী, কেন কাঁদছ? কে তোমাকে দুঃখ দিয়েছে? তার নাম বলো একবার। বাসুকির পিঠের ওপর চোখের জল ঝরঝর চোখের বড় বড় ফোঁটা ফেলে দ্রৌপদী বলে, রাজা, নিজের মনের কথা তোমায় বলছি। তোমাকে ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। রাজা, পাণ্ডবদের রীতিনীতি বড় নিষ্ঠুর। তোমাকে ওরা কোনো রকমে মেরে ফেলবে, তারপর আমার কি হবে? আমাদের দুজনের মধ্যে গভীর প্রেম হয়েছে। পাণ্ডবরা তোমাকে মেরে ফেলবে, তখন কি করবো আমি? পাণ্ডবদের ভয়ে কাঁদছি। বাসুকি বলে, রানী, তুই চুপ কর, কাঁদিস না। 32 ব্যঞ্জন রান্না কর, ভস্মর পালঙ্কে বসে খেতে খেতে কথা বলবে। রাজা পালঙ্কে আরাম করে আর রানী 32 ব্যঞ্জন রান্না করছে। সোনার থালায় খাবার সাজিয়ে নিয়ে পালঙ্কে এসে বসে। শুয়ে থাকা পাতাল রাজার মুখে গ্রাস তুলে দিতে থাকে। বাসুকি শুয়ে খেতে খেতেই কথা বলে, রানী, আমার সামনে পাণ্ডবদের কোনো ক্ষমতাই নেই। পাণ্ডবদের আমি ভয় করি না, ভয় করি কর্ণকে। কর্ণকে খুব ভয় হয়। রানী এভাবে রাজার কোল ঘেঁষে শুয়ে রাজার পেটের মধ্যে পর্যন্ত পা চালিয়ে দেয়। রাজার মৃত্যু রহস্য জেনে নেয়। হলুদ রঙা প্রভাত ফুটে ওঠে। পাতালের রাজা পালঙ্কের উপর উঠে বসলো। বিদ্যুতের মতো ঝকঝকে তলোয়ার হাতে নিয়ে সেই চুলটা কেটে দেয়, যেটা দিয়ে বাঁধা অর্জুন রাতভর সামনে খুঁটির সঙ্গে ঝুলছিল। অর্জুন ধপাস করে মুখে ফিরে যায়।
মেঘের উপর পড়ল। বাসুকীর বাদলমোহর এই সিঁড়ি দিয়ে নামছে। তবে দ্রৌপদী বলল, রাজা সাবধানে যেও, আর সন্ধ্যেবেলা ফিরে এসো। তুমি ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না, খাবার খেতেও ইচ্ছে করে না। বাসুকী সিঁড়ি নেমে গেলে দ্রৌপদী অর্জুনের কাছে আসে, তাকে সযত্নে গায়ে হাত বুলিয়ে দাঁড় করায়, পালঙ্কে নিয়ে বসায়। বলে, পৃষ্ঠা 32, কদিন ধরে তোমার খুব কষ্ট হচ্ছে? অর্জুন জিজ্ঞেস করে, তুই শত্রুকে মারবার রহস্য জেনে নিয়েছিস? বাসুকী পাণ্ডবদের একদিনকেও ভয় পায় না। কৌরবদের কর্ণ মহাবীর পুরুষ, কেবল তাকেই ডরায়। রাজা, আর মনমরা হয়ে থেকো না, এবারের মতো মনে করো আমরা বেঁচে গেলি। অর্জুন বলে, কিন্তু ছোটবেলা থেকেই কর্ণের সঙ্গে আমার শত্রুতা, আমরা এক জায়গায় বসি না পর্যন্ত। দেখো, আত্মীয় স্বজনরা তো কেবল মিষ্টি মিষ্টি কথা বলবার জন্যই আছে, কিন্তু বিপদে সাহায্য করে কটু কথা বলা ভাই। আত্মীয় স্বজনরা স্বার্থপর, নিজেদের কাজ পড়লে আসে, যুদ্ধ লড়বার কালে কিন্তু নিজের ভাই পাশে দাঁড়ায়। দেখলেন, কিন্তু আজ কর্ণের সঙ্গে কথা বলতে গেলে পাণ্ডবদের মাথা হেঁট হবে। দেখো, বিপদ থেকে বাঁচবার কোনো একটা উপায় তো বার করতেই হবে। এই কথায় স্বামী স্ত্রী একমত হয়। অর্জুন বলে, কর্ণ আজ যখন এই পথ দিয়ে কৌরব সভায় যাবে, তখন একটা কোনো বুদ্ধি বার করবে। এইসব কথা হতে হতে কর্ণকে দেখা যায়। অর্জুন বসে বসে দাঁতন করছে। কাছাকাছি হতে কর্ণ সাধারণ ভদ্রতায় অর্জুনকে একটা প্রীতি সম্ভাষণ করে যায়। জোহার ভাই, নমস্কার। উত্তরে অর্জুন পা ছড়িয়ে গোড়ালিটা বাড়িয়ে রাখে, যেন পা দিয়ে কর্ণের সম্ভাষণ গ্রহণ করছে। কর্ণ পাণ্ডব রাগে থরথর করে কাঁপে। তার মনে হয় অর্জুন আজকে আমার নমস্কার স্বীকার করলেন না। এই সকালবেলা আমাকে অপমান করার উদ্দেশ্যেই বোধহয়। জোহার করলাম, পা দেখালো। আচ্ছা, এবারে সেই পুরুষ মানুষের খেলা দেখি। হস্তিনাপুর তছনছ করে দেবো, পুরো হস্তিনাপুর জ্বালিয়ে ছাই করে দেবো। কর্ণর পায়ের তলা থেকে মাথার ব্রহ্মতালু অবধি জ্বলে যায়। সে অর্জুনকে জিজ্ঞেস করে, এমন কি ভুল হয়ে গেছে? সকাল সকাল আমাকে অপমান করার উদ্দেশ্যটা কি? কি এমন দোষ হয়েছে আমার? অর্জুন উত্তর দেয়, বেজন্মা, কে তোর বাপ? রোজ সকালবেলা সকলের পয়লা এসে মুখ দেখিয়ে আমার দিনটা নষ্ট করিস। পৃষ্ঠা 33 এলাম। তাই জন্য আজ তোর জোহার শুনে পা দেখিয়েছি। ক্ষোভে আর অপমানে কর্ণ থরথর করে কাঁপতে থাকে। তার মনে হয় পৃথিবী যদি ফেটে যায় তো তার মধ্যে সেদিয়ে যায়, মৃত্যু যদি আসে তো এখনই মরে পড়ি। এত বড় অসম্মান করলো অর্জুন। কর্ণের চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়তে থাকে। তারপর সে ভাবে, লোকে বলে মন জানে পাপ আর মা জানে বাপ। আমার বাবা, সে কথা আমাকে মাই ঠিক জানে। বাবা কে, সে কথা আমার মাই ঠিক জানে। রাগে ছটফট করে কর্ণ মনসা মালিনীর বাড়ি যায় আর প্রচণ্ড রেগে বলতে থাকে, বল মা, আমার বাবা কে? কোন মাগি তোকে কি বলেছে? তুই তো আমারই ছেলে। এই দুবেলা মালি আর মনসা মালিনী তোর বাপ মা। তোকে কত আদর যত্নে বড় করেছি। আমাকে সত্যি কথা বল, যদি মিথ্যা বলিস গলা টিপে তালু ফাটিয়ে দেবে। আজ আমি বাপকেও মানব না। তোকে স্তন্যপান করিয়ে বড় করেছি সত্যি, কিন্তু আমি তোকে জন্ম দিইনি। কর্ণ জিজ্ঞেস করে, আমার জন্মদাত্রী মা কে? মনসা মালি বলে, যখন আমরা শাক তুলছিলাম গর্ত থেকে, তখন আবর্জনার স্তূপের নিচে মস্ত একটা পাথর চাপা গর্তের মধ্যে তোমাকে পেয়েছিলাম। দিক দিয়ে চেটে পরিষ্কার করে তোমাকে ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি এখন অস্থির না হয়ে শান্তভাবে কুন্তী মাতার কাছে যাও। কর্ণ বুকে করাঘাত করে গোল কাপ পাকিয়ে নেয়। তারপর হস্তিনাপুরে কুন্তীর মহলের দিকে রওনা হয়। কুন্তী দোলনায় দোল খাচ্ছিল। পায়েলের মধুর কঙ্কার
তুলে ছোট ছোট পা ফেলছিল। এই সময় কর্ণ গিয়ে কুন্তির সামনে দাঁড়ান। মায়ের পায়ের উপর পড়ে শুধায়, মা বলো, তুমি কটা ছেলে জন্ম দিয়েছো? তোমার মনের সত্যি কথাটা বলো। কর্ণ, কেন তুমি একথা জিজ্ঞেস করছো? বিশ্বশুদ্ধ লোক জানে যে আমার 5 ছেলে। কিন্তু না, সত্যি কথা বলো, মিথ্যে কথা বললে খারাপ হবে। কথা বলতে বলতে কর্ণ চাবুকটা বাঁদরের লেজের মতো হাতে করে মোচড়তে থাকে। মাতা কুন্তি ভাবছেন, কেন কর্ণ এসব কথা জিজ্ঞেস করছে? কে পাঠিয়ে থাকতে পারে? যৌবনকালের কথা ছেলেকে কী করে বলবে? কিন্তু সাহস করে বলে ফেলে, বাবা, আমি 6 ছেলের জন্ম দিয়েছিলাম। তোমাকে আবর্জনার গাদায় ফেলে দিয়েছিলাম। কর্ণ বলে ওঠে, তুমি তো নিজের ছেলেদের মারবার জন্য ময়লায় পুঁতে দিয়েছিলে। ছেলেকে মারবার জন্য ময়লায় পুঁতে দিয়েছিলে, কিন্তু আমি ধরিত্রীর দুধ খেয়ে বেঁচে আছি। কর্ণ নিজের জড়মূল খোঁজবার চেষ্টা করে, মায়ের থেকে পিতৃ পরিচয় জানবার জন্য চেষ্টা করছে। সে আবার জিজ্ঞেস করে, তুমি এটুকু বলো, আমি কি পাণ্ডুর পুত্র? কে আমার বাবা? তার নাম বলো। বাবা, তুমিও পাণ্ডু রাজার পুত্র, কিন্তু এখন হঠাৎ তোমার বাবার কথা এত জরুরি হয়ে উঠল কেন? নেক্সট প্যারা। বাদল মহলে কুন্তি আর কর্ণের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। মহলে ক্রমশ জোরে জোরে কথা শোনা যাচ্ছে, গোলমাল হচ্ছে। কর্ণ বলছে, মা সত্যি করে বলো, আমাকে আমার সত্যিকারের বাবার নাম বলো, না হলে তোমাকে এখান থেকে নিচে ফেলে মারবো, গলায় ফাঁস দিয়ে মেরে ফেলবো। মা, আমি বাবার কোলে শুতে চাই। তখন কুন্তি বলে, শোনো, তুমি বলবান পিতার পুত্র, সূর্যের থেকে তোকে পেয়েছি, সূর্যের পুত্রকে। মা, তুমি যদি সূর্যের উপাসনা করে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাকে কোনো চিহ্ন দিয়েছিল। সেই চিহ্ন আমাকে দাও, যাতে আমি গিয়ে আমার পিতার সঙ্গে মিলিত হতে পারি। কুন্তি কর্ণকে এনে দেয় অগন পিছৌড়া আর মোমের গোলা। পিছৌড়া আর মোমের গোলা। বলে, তুই বাংলায় যা, সে দেশের শেষ প্রান্তে চলে যাবি। সেখান থেকে সূর্য উঠবার সময় এই চাদর ওর মাথার উপর চাপা দিয়ে ওকে আটকাবি। কুন্তির কাছ থেকে সেই অগন পিছৌড়া আর মোমের গোলা নিয়ে কর্ণ রওনা হলো। তার চলার গতিতে ঝড়ের মতো ধুলো উঠছে, আর বাংলাদেশের দিকে চলেছে সে। এইটুকু পড়লাম, পৃষ্ঠা 34, প্রায় শেষ হয়েছে, আর একটুখানি বাকি 34 পৃষ্ঠা। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে। পৃষ্ঠা 34 আরেকটা পড়েছিলাম, আর একটুখানি বাকি। মোরগ মুরগি রাতের বাসা ছেড়ে বেরিয়ে এসেছে। প্রভাত পীতবর্ণ হতে লেগেছে। সহস্র কিরণের মালিক সূর্য দিগ্বলয় থেকে বাইরে বেরিয়ে আসছেন। সূর্য আকাশের ওপর দিকে ওঠার চেষ্টা করতেই কর্ণ অগন পিছৌড়া দিয়ে তাকে ঢেকে দিয়েছে। অগন পিছৌড়া। পৃথিবীর জ্যোতি সূর্যদেব ভাবছেন, কে আমাকে এরকমভাবে ঢেকে দিল? পৃষ্ঠা 35। আমার রাস্তা আটকাবার যোগ্য এই বীর কোথা থেকে জন্ম নিল? আগুন পিছৌড়া থেকে মুক্তি পাবার চেষ্টা করেন তিনি, কিন্তু বিফল হন। পিছৌড়ার ভেতর ছটফট করতে থাকা সূর্যদেব জিজ্ঞাসা করে, কে আমার সহস্র কিরণকে বাধা দিয়ে রেখেছ? তার তাপে স্বর্গের দেবতারা দগ্ধ হচ্ছে। কোটি কোটি জীবকে হত্যার পাপ লাগছে আমার। তুমি কে? কেন আমার সামনে এসে আমার পথ আটকালে? কর্ণ বলে, নেক্সট প্যারা, আপনার সন্তান আজ আপনার সামনে এসেছে। পুত্র তার পিতাকে দেখতে এসেছে। অনেক বছর পর আজ বাবার কথা মনে পড়ছে আমার। এসো, পিতা পুত্র কাছাকাছি বসে কিছু কথা বলি। কে তুই আমাকে পিতা বলে সম্বোধন করছিস? আমার চলার পথ আটকালি কেন? এই অগন পিছড়া সরা,
আমাকে বাইরে আসতে দে। কথা দাও যে দুজনে সাক্ষাৎ পরিচয় হবে, তবেই ছাড়ব, তবেই বাইরে আসতে পারবে। তা না হলে আজ তোমাকে বাইরে আসতে দেব না, কালও দেব না, দেবই না। আমার কথা শোনো, আমি সূর্যপুত্র কর্ণ, আমি আলোর জগৎকে চিরকাল অন্ধকার করে রাখব। নেক্সট প্যারা। আমি তোর পরীক্ষা নিচ্ছি, যদি এই পরীক্ষায় টিকতে পারিস তবে বুঝবো যে তুই সত্যি আমার সন্তান। এই অগন পিছোড়াটা সরিয়ে নে, আমাকে আকাশে বেরিয়ে ওপরে উঠতে দে, তোর উপর সহস্র কিরণ ছাড়ব। যদি আমার সন্তান হোস, সহস্র কিরণে তোর কিছুই হবে না, কিন্তু যে অন্যের বীজের সন্তান সে জ্বলে ছাই হয়ে যাবে। কর্ণ অগন পিছড়া সরিয়ে নেয়। প্রকাশিত হয়ে সূর্যদেব কর্ণের উপর সহস্র কিরণ জাল বর্ষণ করেন। কর্ণ পিতাকে নমস্কার করে সটান দাঁড়িয়ে থাকে। সূর্যের উজ্জ্বল তেজ তাকে ভেদ করে ওপারে চলে যায়। মুখে মৃদু হাসি নিয়ে কর্ণ দাঁড়িয়ে থাকে, তার শরীরে কোথাও একটা দাগ পর্যন্ত পড়ে না। সূর্যদেব বুঝতে পারেন যে কর্ণ তারই সন্তান। তিনি প্রত্যক্ষ হয়ে বলেন, এসো, তোমাকে কোলে নিই, তুমি সত্যি আমারই পুত্র। পিতা পুত্র পরম আদরে মিলিত হয়, পরস্পরের কাছে নিজেদের মনের কথা বলা বলি করে। তারপরে সূর্য জিজ্ঞাসা করেন, হঠাৎ তোমার কি এমন সংকট হলো যে তোমাকে এত দূর পর্যন্ত আসতে হলো? পৃষ্ঠা 36। এই বিপদে ভরা কঠিন রাস্তা তোমার কোন শত্রু তোমাকে বলেছে সেটা আমাকে বলো। অর্জুন পাণ্ডব আমাকে বিদ্রুপ করে বলেছে বাপের ঠিক নেই এমন ছেলে, এই জন্য নিজের সত্যিকারের পিতাকে দেখতে আমি এত দূর এসেছি। বাবা, তোমার অস্ত্র আমাকে দাও, আমি পাণ্ডবদের মজা দেখাবো। কে আমার বাবা তা ওদের টের পাওয়াবো। সূর্য তাকে নিজের অগন কাটারি দিলেন, তারপর সাবধান করে দিয়ে বললেন, পুত্র, ধৈর্য রাখো, আমার অস্ত্রের শক্তি ভয়ানক। আমি তোমাকে অগন কাটারি দিচ্ছি, কিন্তু তোমার মায়ের দেওয়া মোমের খাপে এটা রাখবে, খুব বড় কারণ ছাড়া বার করবে না। বিশেষ বিপদ ছাড়া যদি এই কাটারি বার করো, ধরতি মাতা জ্বলে ভস্ম হয়ে যাবে, আকাশের 9 লক্ষ তারা সব ছাই হয়ে যাবে, স্বর্গের দেবতারা পুড়ে যাবেন, পাতালের দেবতারা পুড়ে যাবেন, বন জঙ্গল ছাই হয়ে যাবে, পৃথিবীর জল তো কি, হাওয়াও পড়ে যাবে। সেই জন্য পুত্র, মনে রেখো, কোনো কারণেও ক্রোধ হলেই এই অগন কাটারি খাপ থেকে বের করো না, রাগ সংযত করে নিও। আমার এই অস্ত্র পেয়ে অহংকারী হয়ে ওঠো না, বিশেষ দরকার হলে কেবল তবেই ব্যবহার করবে। এই উপদেশ দিয়ে সূর্য কর্ণকে অস্ত্র দিলেন। নেক্সট প্যারা। সূর্যের অস্ত্র হাতে নিয়ে দীর্ঘ পথ বেয়ে চলে আসছে কর্ণ। দ্রৌপদী মনে ভাবছে, কর্ণ সূর্যের কাছ থেকে অস্ত্র নিয়ে ফিরছে। অর্জুনের অপমান সেদিন এর মনে লেগে গিয়েছে, রাগে ফুঁসছে। তার উপরে এ স্বয়ং সূর্যের পুত্র, রাগের জ্বালায় সোজা এসে হস্তিনাপুর পুড়িয়ে ছাড়খাড় করে দিল। রাগে জ্বলতে জ্বলতে কর্ণ হস্তিনাপুরের কাছাকাছি এসে পৌঁছেছে, তখন দ্রৌপদী নগরের সীমানায় তার পথ আটকে দাঁড়ানো। খলির আগুনের মতো রাগে জ্বলন্ত কর্ণকে আসতে দেখা যায়। দূর থেকেই দ্রৌপদী তাকে শান্ত করার চেষ্টা করে। কর্ণ, ধীরে ধীরে যাও, এরকম আগুনের মতো রাগ নিয়ে যেও না। আমাকে অর্জুন এত বড় অপমান করেছে, আমার রাস্তা ছাড়ো, আমার দুঃখী মনের আগুনে এই নগরী আমি পুড়িয়ে ছাই করে দিই। কর্ণ মহারাজ, তোমার তেজের প্রশংসা করছি আমি, কিন্তু বুঝে রাখো, নিজেদের দুঃখে আমরা স্বামী স্ত্রী অস্থিপঞ্জর সার হয়েছি, শত্রুর দুর্ব্যবহারে ভয়ে ত্রস্ত হয়ে আছি। সেই অসহনীয় দুঃখেই অর্জুন তোমাকে অপমান করেছে। আমাদের শত্রুর নাম তোমাকে সরাসরি বলছি, তারপর আমি দেখব তোমার কেমন পরাক্রম। ভাবি, শিগগির করে বলো, কি এমন দুঃখ যে জন্য অর্জুন আমাকে অপমান করলো? পৃষ্ঠা 37। আমি না থাকায় কি বিপদ হয়েছে তোমাদের? কে তোমাদের শত্রু তাকে একবার কেবল আমার সামনে এনে দাও। দ্রৌপদী বলল, অল্পক্ষণই বাকি আছে, সূর্য বাঁ দিকের ডুংরির পেছনে চলে যাবে, সন্ধ্যা হবে, আর পাতালের রাজা বাসুকি আমাদের সবুজ বাগানে এসে পৌঁছবে। চাঁপা গাছের নিচে
নিজের গোড়া বেঁধে আমার মহলে আসবে। তোমার ভাইকে তো নিজের একটা গোঁফ ছিঁড়ে তাই দিয়ে হাত পা বেঁধে খুঁটিতে ঝুলিয়ে রাখবে, আর সারা রাত আমার বিছানায় শুয়ে আমার সঙ্গে রসভোগ করবে। সকালবেলা আবার পাতাল লোকে ফিরে যাবে। তার অত্যাচারে আমরা মরে যাচ্ছি, একমাত্র তুমিই যদি এই দুর্দশা থেকে আমাদের রক্ষা করতে পারো। নেক্সট প্যারা। কর্ণ আর দ্রৌপদী একমত হয়ে নিজের নিজের মহলে ফিরে যায়। সন্ধ্যার ঝোঁকে কর্ণ রাজবাড়ির হরিয়া বাগানে গিয়ে শত্রুর জন্য অপেক্ষা করে। সময় উপস্থিত হয়, স্বর্গ ও পাতালে কোলাহল শুরু হয়। বাসুকী ঘোড়া নিয়ে হরিয়া বাগানে পৌঁছয়। নাগরবেলের লতা ছেড়ে ঘোড়ার মুখে সামনে ফেলে দিয়ে চাবুক হাতে ঝুলিয়ে নির্ভয়ে নিশ্চিন্তে বাদলমহলের সিঁড়ি ভেঙে উঠে যায়। তার গোফের চুলে বাঁধা অর্জুন কাতরভাবে টুকুর টুকুর তাকিয়ে থাকে। এদিকে বাসুকী আর দ্রৌপদী বসে চৌপড় খেলে। শয্যা থেকে কস্তুরীর গন্ধ উঠছে। পাতালের রাজা দ্রৌপদীর সঙ্গে আনন্দ উপভোগ করে। সকাল হয়। বাসুকী শয্যা ছেড়ে উঠে যাবার জন্য প্রস্তুত হয়। তাকে বিদায় দিতে গিয়ে দ্রৌপদী বলে, রাজা, তুমি আর আমি তো এক প্রাণ হয়ে গেছি। তোমার মতো শৌর্যবান পুরুষ পৃথিবীতে আর নেই। তোমাকে ছাড়া আমি এখন আর ক্ষণেক থাকতে পারি না। তুমি এখন যাচ্ছ তো যাও, কিন্তু সন্ধ্যেবেলা তাড়াতাড়ি আসতে ভুলো না। রানী মনে দুঃখ করো না, সন্ধ্যেবেলায় আসবো। নেক্সট বেলা খাওয়া দাওয়া করবো, আরাম বিলাস করবো। দ্রৌপদীর প্রেমপূর্ণ মিষ্টি মিষ্টি কথা শুনে বাসুকী খুশি মনে রাজপুরীর সিঁড়ি দিয়ে নেমে ধীরে ধীরে হরিয়াবাগের দিকে যায়। হরিয়াবাগে পায়চারি করতে করতে চপ্পা গাছের নিচে বাঁধা জলাচল ঘোড়ার উপর চোখ পড়ে কর্ণ। মোমের খাপ থেকে অগন কাটারি বার করে সে ঘোড়ার সামনে রাখে। একে একে ঘোড়ার সমস্ত হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পুড়িয়ে দেয়। বাসুকীর এগিয়ে আসার শব্দ শোনা যায়। খুশি মনে চাবুক হাতে ঝুলিয়ে বাসুকী যেই কর্ণের কাছাকাছি পৌঁছায়, তার সামনে অগন কাটারি রেখে কর্ণ বাসুকীকে মাটিতে ফেলে দেয়। আগুনের জ্বালায় বাসুকী ছটফট করে ওঠে। কর্ণ যখন এক এক করে বাসুকী 9টা ফণার মধ্যে 8টাই কেটে ফেলেছে, পাতালের রাজার সর্বশরীর জ্বলে যাচ্ছে, তখন সে জোর হাতে কর্ণের কাছে কাকুতি মিনতি করতে থাকে, এবারকার মতো আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমাদের এখানে আসবো না। বাসুকীর কাকুতি মিনতিতে গলে গিয়ে কর্ণ একটি মাত্র ফণা অবশিষ্ট পাতালের রাজাকে শেষ পর্যন্ত ছেড়ে দেয়। পৃষ্ঠা 38 একটুখানি পড়লাম। এই ফাইলটা আমি এখানে শেষ করছি। পৃষ্ঠা 38 থেকেই পরের ফাইল পড়ব। ধোঁফা ন ভেমঝল, নিচে দ্রৌপদী ও ভীম ব্র্যাকেটে। ধোঁফা হচ্ছে দ্রৌপদী, ভয় ওকার, ভয় আকার চন্দ্রবিন্দু, নয় চন্দ্রবিন্দু হচ্ছে ও। ভেমঝল হচ্ছে ভীম, নিচে আছে দ্রৌপদী ও ভীম। এটা পরের ফাইলে পড়বো। এই ফাইলটি এখানে শেষ করছি। পৃষ্ঠা 38 একটুখানি পড়েছি।